তুমি এমন মন খারাপ করলে চলবে? আমি তো মৃত্যুকে ভয় পাই না। দেখো, আমার এই মৃত্যুর জন্যে তুমি একদিন গর্ববোধ করবে। আমাকে কেউ হত্যা করতে পারবে না। আমি আমার সমগ্র জাতির মধ্যে প্রকাশিত। আমাকে হত্যা করতে হলে সমগ্র জাতিকে হত্যা করতে হবে। কোনো শক্তি কি তা করতে পারে? কেউ পারবে না। নিঃশঙ্ক চিত্তের চেয়ে জীবনে আর কোনো বড় সম্পদ নেই। আমি তার অধিকারী। আমি আমার জাতিকে তা অর্জন করতে ডাক দিয়ে যাই। সবসময় যেটা দেখা গেছে, ইতিহাসের বয়ান যারা ক্ষমতায় থাকে তাদের মতো করে একটা ইতিহাসের বয়ান তৈরি করা হয়। বাংলাদেশেও সে ব্যাপারটা হয়েছে। গুরুত্বপূর্ণ এবং ভীষণ একটা ক্রিটিক্যাল মোমেন্ট হচ্ছে 7ই নভেম্বর। বাংলাদেশের ইতিহাসের মোড় ঘোরার একটা মুহূর্ত বলা যেতে পারে। এই 7ই নভেম্বর নিয়ে বিভ্রান্তি একেবারে চূড়ান্ত। যেটা কারো কাছে সংহতি দিবস, কারো কাছে সিপাহী বিপ্লবের দিবস, কারো কাছে মুক্তিযোদ্ধা হত্যার দিবস। সেই জন্যে এই বিশেষ করে 7ই নভেম্বর বিষয়ে একটা নৈর্ব্যক্তিক বয়ান তৈরি করা খুব কঠিন এবং জরুরি আমার কাছে সবসময় মনে হয়েছে। কর্নেল তাহের মতো একজন চরিত্রকে মাঝখানে রেখে মূলত এটা ওই সময়ের পাঠ। এক কর্নেলের গল্প শোনা যাক। যুদ্ধাহত, ক্রাচে ভর দিয়ে হাঁটা এক কর্নেল। কিংবা এই গল্প হয়তো শুধু এই কর্নেলের নয়, জাদুর হাওয়া লাগা আরও অনেক মানুষের, নাগরদোলায় চেপে বসা এক জনপদের, ঘোর লাগা এক সময়ের। গল্পটা শুরু করা যাক এই বিলবোর্ডে ঘেরা বাস স্টপ থেকে। বাস স্টপে দিনের শেষ আলো আছড়ে পড়ছে। এমন পরন্ত বিকেলে বিলবোর্ডের নিচে একা দাঁড়িয়ে আছেন লুৎফা। লুৎফা সেই কর্নেলের স্ত্রী। তিনি দাঁড়িয়ে আছেন তার ছোট ছেলে মিশুর জন্য। একটা বিশেষ কারণে মনোচিকিৎসকের পরামর্শ অনুযায়ী মিশুকে চোখে চোখে রাখতে হয় লুৎফাকে। তাই তিনি প্রতিদিন মিশুর অফিস থেকে ফেরার সময় এই বাস স্টপে দাঁড়িয়ে থাকেন। মিশু বাস থেকে নেমে যখন হেঁটে আসে, তখন হঠাৎ মুহূর্তের জন্য ওর চাহনি চোয়ালের জায়গাটুকু দেখায় তাহেরের মতো। আবু তাহের, সেই কর্নেল, মিশুর বাবা।
তাহেরকে হারিয়ে 3 সন্তান নিতু, যিশু আর মিশুকে গড়ে তুলতে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে লুৎফাকে। সন্তানরা বড় হয়েছে, কিন্তু এখনও সবাইকে আগলে রাখতে হয় লুৎফাকে। তাহের লুৎফার জন্য রেখে গেছেন একই সাথে গৌরব আর বেদনার জীবন। হয়তো কোনো নক্ষত্রের ইশারায় লুৎফার জীবন জড়িয়ে গিয়েছিল তাহেরের সঙ্গে। সেই গল্প শুনতে হলে আমাদের ফিরে যেতে হবে অনেক পেছনে। 1969 সাল, চলছে স্বাধিকার আন্দোলন, পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন। লুৎফা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের ছাত্রী। তো আমাদের বিয়ে হলো। বিয়ের পরের দিনই আমরা ট্রেনে করে ঈশ্বরগঞ্জ থেকে ঢাকার পথে রওনা হলো। এসে ময়মনসিংহ স্টপেজে গাড়ি থামলো। প্ল্যাটফর্মে দেখি মতিয়া চৌধুরী এবং মুজাফর আহমেদ, ওনারা এক জনসভা থেকে ফিরছিলেন। তো ওনারাও আমাদের কামরায় উঠে আসলেন। সেই সারা রাস্তায় মতিয়া চৌধুরী, মুজাফর আহমেদ, তাহের রাজনীতি, দেশ নিয়ে তুমুল আড্ডা চলতেই থাকলো। এই আড্ডার প্রেক্ষাপট বুঝতে হলে তাহের লুৎফাকে ট্রেনের কামরায় রেখে আমাদের ফিরে যেতে হবে আরও অনেক পেছনে। 1947 সালের 14ই অগস্ট। সেদিন জন্ম হয়েছিল পাকিস্তান নামক দেশটির। কি তুলকালাম কাণ্ড, আর কি অদ্ভুত! তল্পিতল্পা গুটিয়ে এপারের হিন্দু পালালো ওপারে, আর ওপারের মুসলমান এলো এপারে, যার যার নতুন দেশে। সালে মাতৃভাষা বাংলার দাবিতে জীবন দিতে হয় সালাম বরকতদের। সাল শুরু হয়েছে আইয়ুব খানের সামরিক শাসন। পূর্ব বাংলার মানুষের উপর চলে শোষণ, নির্যাতন। সালের 25শে মার্চ গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়লেন আইয়ুব খান। শুরু হলো জেনারেল ইয়াহিয়া খানের সামরিক শাসন। পাকিস্তান কাঠামোর মধ্যে থেকে আওয়ামী লীগের মতো একটা বুর্জোয়া দলের নেতৃত্বে ন্যাশনাল গভর্নমেন্ট ফর্ম করে আপনারা কি আলটিমেটলি সোশ্যালিজম কায়েম করতে পারবেন বলে মনে করেন? আমরা জানি শেখ মুজিব কমিউনিস্ট নন, কিন্তু তিনি দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতা। তার দল আওয়ামী লীগ ও সমাজতান্ত্রিক দল না, তবু তারা সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়। আমাদের এখন এদের সঙ্গে কাজ করতে হবে। আমার তো মনে হয় পথ আরও আছে। যারা কমিউনিস্ট, তাদের কি প্রয়োজন কমিউনিস্ট নন এমন লিডারের পেছনে যাওয়ার? নিজেদের লিডারশিপে পূর্ব পাকিস্তানকে পুরোপুরি স্বাধীন করে একটা কমিউনিস্ট স্টেট করে ফেলা যেতে পারে। এমনিতে সেটা হবে না। পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধে নামতে হবে আমাদের। সেই যুদ্ধকে গ্রাজুয়ালি একটা সোশ্যালিস্ট রেভলিউশনের দিকে নিয়ে যাওয়া যেতে পারে। মতিয়া চৌধুরী এবং মোজাফর আহমেদের জানার কথা নয় যে এই মেজরের রয়েছে আর একটি গোপন মুখ। সে মুখ গভীর, গহীন রাজনীতিরই। ট্রেনের জানলা দিয়ে দূরে তাকিয়ে আছেন যে লুৎফা, জানেন না তিনিও। একটা বৈষম্যহীন, শোষণহীন আগামী পৃথিবীর স্বপ্ন দেখাচ্ছে কমিউনিজম। তাহের এবং তার ভাইয়েরা কমিউনিজমের ঘোর লাগা সেই সব তরুণদের দলে। বিয়ের মাত্র সপ্তাহখানেক আগে তাহের বড় ভাই আবু ইউসুফ, ছোট ভাই আনোয়ার আর সিরাজ শিকদার মিলে কলাবাগান বশিরউদ্দিন রোডের আবু ইউসুফের বাড়িতে অবতারণা করেছিল চোরাগোপ্তা এক দুঃসাহসিক বিপ্লবী মিশন। ময়মনসিংহ থেকে ট্রেনে ঢাকায় ফিরে লুৎফাকে নিয়ে তাহের উঠেন
বশিরউদ্দিন রোডের সেই বাসায়। পরদিন সকালে চায়ের টেবিলে জমে উঠেছে আড্ডা। আড্ডার মধ্যমণি নতুন বউ লুৎফা। লুৎফাকে ঘিরে আছেন তাহের, আবু ইউসুফ, ফাতেমা ইউসুফ ও আনোয়ার। তাহের, তুমি কিন্তু বিয়ের দিন গুলি টুলি ছুড়ে মেয়েটাকে একেবারে ভয় পাইয়ে দিয়েছিলে। একটু আর্মি কায়দা সেলিব্রেট করলাম আর কি। তাছাড়া বিয়েটা কার সঙ্গে হচ্ছে সেটা একটু বুঝিয়ে দিতে হবে না ভাবেই। তুমি আবার তোমার ইউসুফ ভাইয়ের মতো বিয়ের রাতে বউকে মাও সেতুঙের বই দাওনি তো? নট এ ব্যাড আইডিয়া। আগে জানলে আমি একটা নিয়ে যেতাম ঈশ্বরগঞ্জে। তবে তোমরা যে সিরাজ শিকদারের সঙ্গে মিলে তোমাদের ওই ট্রেনিং আর মিটিং বন্ধ করেছো, তাতে আমি কিন্তু খুব খুশি হয়েছি। তা না হলে কবে যে বিয়ে করার সময় পেতে। তবে ট্রেনিংটা বন্ধ হয়ে যাওয়া আনফরচুনেট। কিসের ট্রেনিং? মনে আছে ট্রেনে মুজফ্ফর ভাইকে বলেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধে নামার কথা, সেই যুদ্ধকে গ্রাজুয়ালি একটা সোশ্যালিস্ট রেভলিউশনের দিকে নিয়ে যাওয়ার কথা? হ্যাঁ, এরকমই তো কি যেন একটা বলছিলে। সিরাজ শিকদার আর আমি মিলে কিছু ইয়াং ছেলেদের ট্রেনিং দিচ্ছিলাম সেই যুদ্ধের প্রস্তুতির জন্য। কথা ছিল ছেলেরা ট্রেনিং নিয়ে চলে যাবে বান্দরবনে, সেখানে ঘাঁটি গড়ে তুলবে, যোগাযোগ করা হবে বার্মার কমিউনিস্ট পার্টির সঙ্গে। চিটং ক্যান্টনমেন্টে কমান্ডোদের ট্রেনিংয়ের জন্য আমাকে প্রায়ই যেতে হতো বান্দরবনে। ঠিক করেছিলাম একদিন সুযোগ মতো আমার পুরো কমান্ডো ট্রুপ নিয়ে আর্মি ছেড়ে দিয়ে আর্মস সহ যোগ দেব সেই তরুণ বিপ্লবীদের সঙ্গে। তারপর বান্দরবনকে মুক্ত ঘোষণা করা হবে, সেইখান থেকে শুরু হবে গেরিলা যুদ্ধ। কিন্তু আর্মিতে থেকে এভাবে বাইরের লোকদের ট্রেনিং দেওয়া যায়? ভাবি, আপনি তো জানেন না, তাহের ভাই কিন্তু আর্মি থেকে ছুটিতে এসে আমাদের মিলিটারি ট্রেনিং দিতেন। আপনার সব দেবর ননদরা কিন্তু বোমা বানাতে পারে, গেরিলা যুদ্ধের টেকনিক জানে। বুঝলে লুৎফা, বেশ কঠিন জায়গায় এসে পড়েছ। সব বিপ্লবীদের দল, বিপদ আছে কিন্তু তোমার। আশরাফুন্নেসা, যার জাদুর ছোঁয়ায় প্রতিটি সন্তান বেড়ে উঠেছিল। তাহের আশরাফুন্নেসার তৃতীয় সন্তান। তিনি তৃতীয় ভ্রাতা, কিন্তু যে কোনোভাবেই হোক ওনার মধ্যে এমন একটা ব্যাপার ছিল যে আমরা সব যেন একদম তার দিকে আকৃষ্ট হতাম। তাহের ভাইয়ের বিষয়গুলো একটু আলাদা ধরনের ছিল। মানে হি ওয়াজ এ লিডার, নো ডাউট অ্যাবাউট ইট। এবং আমরা ওনার জন্য এমন হতো যে আমরা উনি যেটাই বলবেন আমরা সেটাই করব। যে তোমরা যাও যেটাতে মৃত্যু অবধারিত, সেখানে যাও, সেখানেই যাব। 1954 সাল, চট্টগ্রামের প্রবর্তক বিদ্যাপীঠের ছাত্র আবু তাহের স্কুলের শিক্ষক হিসাবে পান ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের একজন সহযোগীকে। কিশোর তাহেরের আগ্রহ দেখে সে শিক্ষক একদিন তাহেরকে জালালাবাদ পাহাড়ে নিয়ে যান। শিহরিত তাহের জালালাবাদ পাহাড়ে দাঁড়িয়ে যেন শোনেন বহু বছর আগের সেই গুলির শব্দ। অবচেতনে ঘটে যায় তার অভ্যুত্থানের পাঠ। ম্যাট্রিক পাশ করে তাহের ভর্তি হন সিলেটের মুরারি চাঁদ কলেজে। দেশ রাজনীতি নিয়ে তাহেরের আড্ডা চলে মঞ্জু আর মজুমদারের সঙ্গে। মঞ্জু, ভেবে দেখলাম পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের একটা যুদ্ধ করতে হবে। যুদ্ধ ছাড়া ওদের হটানো যাবে না। ঠিক করেছি কলেজ থেকে পাশ করে আর্মিতে যাব। পাকিস্তান আর্মিতে যে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করবেন যোগ করছেন তাহের ভাই? ওদের কাছ থেকে যুদ্ধবিদ্যাটা শিখে ওদের বিরুদ্ধে সেটা ব্যবহার করব। আর্মি ট্রেনিংটা নেওয়া থাকলো, সময় সুযোগ মতো আর্মি থেকে বেরিয়ে এসে নিজেই একটা গেরিলা দল গঠন করব। যোগ করছি না, আই এম সিরিয়াস। 1960 সালে তাহের ভর্তি হন সেনাবাহিনীতে। প্রশিক্ষণ শেষে বেলুচ রেজিমেন্টে কমিশন পান তাহের। তাহেরের একাগ্রতা ও উদ্যম দেখে তাকে নেওয়া হয় প্যারা কমান্ডো দলে। তিনি তখন একমাত্র বাঙালি অফিসার যাকে মেরুন প্যারাসুট উইং সম্মান দেয়া হয়। বিয়ের পর ছুটি শেষে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে তাহেরকে বদলি করা হয় পশ্চিম পাকিস্তানের আটক ফোর্টে। প্রথম বাঙালি সেনা অফিসার হিসাবে তাহের আমেরিকার নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্রেগের স্পেশাল ফোর্সেস অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউটে 6 মাসের ট্রেনিংয়ের জন্য মনোনীত হন। ট্রেনিং শেষে তাহেরের সার্টিফিকেটে লেখা হয়, আবু তাহের ইজ ফিট টু সার্ভ উইথ এনি আর্মি আন্ডার এনি কন্ডিশন ইন দ্য ওয়ার্ল্ড। ট্রেনিং শেষে লন্ডনে চলে আসে, আর আমিও এখান থেকে লন্ডনে চলে যাই। তাহেরের ছুটির শেষে তাহের আটক ফোর্টে জয়েন করার জন্য চলে আসলো, সাথে আমি। লুৎফা, চাকরি আমি করে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার মিশন চলবে।
সিরাজ শিকদারের সঙ্গে মিলে যে কাজটা শুরু করেছিলাম সেই অসমাপ্ত কাজটা আমাকে শেষ করতে হবে। আটক ফোর্টে একজন বাঙালি অফিসার ছাড়া আর কোনো বাঙালি অফিসার ছিল না, ছিল ক্যাপ্টেন আনোয়ার। তো সে মাঝে মাঝে আমাদের বাসায় খেতে আসতো। আনোয়ার, তুমি কমান্ডোতে জয়েন করেছো দেখে আমি খুব খুশি হয়েছি। মনে রেখো, দেশ স্বাধীন করতে হবে। কিন্তু স্যার, পাকিস্তান তো একটা স্বাধীন দেশ। ইউ স্টুপিড, ড্যাম উইথ ইউর পাকিস্তান। ভুলে যেও না যে তুমি একজন বাঙালি। সুতরাং বুঝতেই পারছো কোন দেশ স্বাধীন করার কথা বলছি। এবং তাহের সবসময় ভাবতো যে ঢাকার অবস্থা কি এবং দেশের কি হবে। লুৎফা, দেশে ট্রান্সফার নেওয়ার চেষ্টা করছি। এখানে থেকে তো আমার সময় নষ্ট। আমি তো আর ব্রিগেডিয়ার মেজর জেনারেল হওয়ার জন্য আর্মিতে ঢুকিনি। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে একটা পার্টির সঙ্গে যুক্ত হতে হবে। লুৎফা, তোমাকে কিন্তু প্রিপেয়ার থাকতে হবে, আমি যে কোনো সময় চাকরি ছেড়ে দিতে পারি। সে দেখা যাবে, সময় আসুক। এবং আমরা গোটা পরিবারটা একটা স্বপ্নের মধ্যে আছি, একটা ঘোরের মধ্যে আছি যে আমরা দেশকে স্বাধীন করার জন্য কিছু করব। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শেখ মুজিবের সাথে আলাপ করতে ইয়াহিয়া ঢাকায় আসেন 15ই মার্চ। কিছুদিন পর ভুট্টো এসে যোগ দেন মিটিংয়ে। শেখ মুজিব শুধু শুধু ইয়াহিয়া ভুট্টোর সঙ্গে মিটিং করছে। আমি স্পষ্ট বুঝতে পারছি দেশ একটা সিভিল ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। 1971 মার্চের উত্তাল সময় তাহের ভাই চিঠি এলো। প্রিয় আনোয়ার, আমরা এখান থেকে টের পাচ্ছি পূর্ব পাকিস্তানে ব্যাপকভাবে আর্মি ডেপ্লয় করা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি একটা যুদ্ধ অনিবার্য। তোমরা সবাই প্রস্তুত হও। মনে রেখো, এটা হবে একটা ন্যাশনালিস্ট ওয়ার। এটাকে সোশ্যালিস্ট ওয়ারের দিকে নিয়ে যেতে হবে। যুদ্ধের ট্রেন্ড কোন দিকে যাচ্ছে লক্ষ্য রাখতে হবে। আমি সময় মতো যোগ দেব সেই যুদ্ধে। কোনো বাঙালি অফিসার বা সৈনিকদের ছুটি দিচ্ছে না, সব পাকিস্তানি ট্রুপস খালি পাঠাচ্ছে। 25শে মার্চের কালো রাত শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় গণহত্যার উৎসব। অবিসংবাদিত নেতা শেখ মুজিব বন্দী, আওয়ামী লীগের অন্য নেতারা আত্মগোপনে। তাজউদ্দিন আহমেদ ও সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে গঠিত হয় বাংলাদেশের অস্থায়ী সরকার। ঢাকায় যখন গণহত্যা চলছে, তাহের তখন কোয়েটা ক্যান্টনমেন্টে নজরবন্দি। পালিয়ে এসে যুদ্ধে যোগ দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন তিনি। ওই উইকেন্ডে আমি তাহের ওই কারে করে ঝেলমের দিকে রওনা হই। ঝেলমে ক্যাপ্টেন পটোয়ারি বলে একজন আমার সাথে যোগ দেয়। তারপর আমরা শিয়ালকোট পৌঁছি মেজর মঞ্জুরের বাসায়। মেজর মঞ্জুরের বাসা থেকে ওই ফোর্সফানে করে আমরা সব রওনা দিই। শিয়ালকোট চারবা রোডে 14 নম্বর মাইল স্টুডে আমরা নেমে যাই। নেমে কম্পাস থেকে পশ্চিম দিকে চলি। পশ্চিম দিকে যাওয়া কখন পরে আমরা ভারতে প্রবেশ করি। ভারতে পৌঁছে তাহের দেখা করেন মুক্তিযুদ্ধের কমান্ডার ইন চিফ জেনারেল ওসমানীর সাথে। জেনারেল ওসমানী তাহেরকে 11 নং সেক্টরের কমান্ডার নিযুক্ত করেন। দায়িত্ব পেয়ে তাহের সিদ্ধান্ত নেন অন্যরা যাই করুক, তিনি নিজের মতো করে 11 নম্বর সেক্টরটি গড়ে তুলবেন। পরিকল্পনা মতো নিজের সেক্টরের হেডকোয়ার্টারটিকে বসান পাকিস্তানের কামালপুর ঘাটির মাত্র 800 গজের মধ্যে। মনে রেখো, মুক্তিযুদ্ধ হচ্ছে একটা গণমানুষের যুদ্ধ, রাজা রাজরাদের যুদ্ধ নয়। এটা একটা জাতির স্বাধীনতা যুদ্ধ। যেহেতু
তোমরা গেরিলা আক্রমণ করতে যাচ্ছ, স্থানীয় লোকজনদের সহায়তা ছাড়া তোমরা কিছুই করতে পারবে না। একটা মুক্তিযুদ্ধের সঙ্গে নিয়মিত যুদ্ধের তফাৎটা এখানে। যদি তোমরা কারো গোয়াল ঘরে আশ্রয় নাও, সকালে গোবরটা পরিষ্কার করে দিও। যেদিন অপারেশন থাকবে না সেদিন তাদের সঙ্গে ধান কাটো, ক্ষেত নিরাও। এভাবেই তোমরা তাদের আস্থা অর্জন করতে পারবে। আর বলছে, দেখো তোমরা কিন্তু গণযোদ্ধা, তোমাদের সাথে তোমরা যার যার বাড়িতে যাও, তারা লুকিয়ে তোমাদের রাখে, তাদের লুকিয়ে লুকিয়ে খাওয়ায়। পাকিস্তানিদের কেউ খাওয়ায় না। মনে রাখবা, এই যুদ্ধ ওরা পরাজিত হবেই। ক্যাম্পে ক্যাম্পে এই মন্ত্র ছড়িয়ে বেড়ান তাহের। অল্প সময়ের মধ্যে তিনি জনযোদ্ধার সংখ্যা বাড়িয়ে তোলেন দ্বিগুণ। আমাদের এলাকাতে 22,000 মুক্তিযোদ্ধা ছিল। এর মধ্যে 99%, 99% ছিল ছাত্র, সাধারণ কৃষক, শ্রমিক, প্রতিষ্ঠানের কর্মচারী, মানে সাধারণ মানুষ। শুধু কৃষকদের নিয়েই তাহের গড়ে তোলেন একটি বিশেষ প্লাটুন। এর আগে জিয়াউর রহমান এখানে যতদিন ছিলেন, তিনি একটা কনভেনশনাল ওয়ারের প্যাটার্ন চালাচ্ছেন, যেটা তাহের এসে পরিপূর্ণভাবে নস্যাৎ করে দিলেন। 11 নম্বর সেক্টরটা মুক্তিযুদ্ধের সর্ববৃহৎ গেরিলা সেক্টর। তাহেরের ছোট দুই ভাই বেলাল আর বাহার ততদিনে গড়ে তুলেছেন শতাধিক মুক্তিযোদ্ধার এক কোম্পানি। তুরাত থেকে একটা জিপে করে আমাদের নিয়ে যাওয়া হলো। তাহের ভাইয়ের সাথে প্রথম দেখা হলো। 11 নম্বর সেক্টরে আবু ইউসুফ, সাঈদ, বেলাল এবং বাহার কোম্পানি কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করতে থাকেন। আনোয়ারকে সেক্টরের স্টাফ অফিসার হিসেবে নিয়োগ দেন তাহের। আমি ওনার সাথে সবসময়, উনি যেখানে যাবেন আমি ওনার পাশে আছি। কখনো কখনো সব ভাই মিলে যান অপারেশনে। লোকে বলে ব্রাদার্স প্লাটুন। তাহেরের সাথে আমার প্রথম দিন থেকে এক ধরনের সখ্যতা, বিশেষ করে তিনি যখন জানলেন যে আমি যুদ্ধ কর্মকাণ্ডের পাশাপাশি স্বাধীন বাংলা বেতার এবং জয় বাংলা পত্রিকার সাথে যুক্ত আছি। এই ক্যামেরাটা আমার খুব প্রিয়, মুক্তিযুদ্ধের ছবি তোলার জন্য তোমাকে দিচ্ছি। কিন্তু এখানে তো ছবি প্রিন্ট করা বড় একটা সমস্যা। এত দূর থেকে তুরা যাওয়া ছাড়া তো আর কোনো পথ খোলা নেই। বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ো, গেরিলা কায়দায় স্টুডিও দখল করে নেগেটিভ প্রিন্ট করে নিয়ে আসবে। সব তো আমাদের দেশের ভিতরে, আমরা তো সীমান্ত অঞ্চলে আছি। সেখানে গিয়ে করা, তখন তাহের ভাই রেগেই গেলেন যে এত কাওয়ার্ড দিয়ে কখনো কিন্তু মুক্তিযুদ্ধ হবে না, তুমি একটা গেরিলা, তোমাকে মনে রাখতে হবে। আরে গেরিলা জার্নালিস্টদের কাজ হবে এই? হ্যাঁ, বাহাদুরাবাদ অপারেশনে যাই, তার আগ মুহূর্ত দিয়ে নদীতে নৌকোয় উঠোর আগেই আমার বন্ধুদেরকে আমি সামনে এগিয়ে যেতে বলে তারপরে আমি এই ছবিটা তুলে রেখেছিলাম। এই ছবিটাতে যে কর্নেল তাহের একদল মুক্তিযোদ্ধার সাথে, আমার মনে পড়ে ঠিক অপারেশনে যাওয়ার আগে এই ছবিটা আমি তুলেছিলাম। হঠাৎ করে রাত্র 2টার সময় কর্নেল তাহের এসে হাজির, যে আমরা তো পজিশন নিয়ে বসে আছি, কি অবস্থা আমাদের, ঠান্ডার দিন, তাদের কম্বলগুলো আছে কিনা, ঠিক আছে কিনা, কারো জ্বর হয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলো উনি রাখতেন। তাহের সরাসরি আমাদের গেরিলা যোদ্ধাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, প্রতিটি যুদ্ধে একেবারে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন। এই যুদ্ধের একটা রাজনৈতিক মাত্রা যোগ করাও খুব জরুরি মনে করেন তিনি। তাহের তাই সামরিক ট্রেনিংয়ের পাশাপাশি রাজনৈতিক ক্লাসের ব্যবস্থা করেন। এভাবে আর সবকটি সেক্টরের চাইতে স্বতন্ত্র একটি ধারায় এগিয়ে যেতে থাকে 11 নং সেক্টর। একদিন কর্নেল তাহের তার স্টাফ অফিসার আনোয়ারকে নিয়ে যান তেল ঢালায় জিয়াউর রহমানের ব্রিগেডে। দেখা হলো মেজর জিয়ার সাথে, যার নামে জেড ফোর্স। পরে জিয়া এবং তাহের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা বসেন। চলেন স্যার বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ি। সিএনসি তো এগ্রি করবেন না। আপনি ব্রিগেড কমান্ডার, আপনি চাইলে সিএনসিকে ডিফাই করতে পারেন। আপনি এগিয়ে এলে আমি একটু সাপোর্ট পেতে পারি। চলেন স্যার, আমরা গেরিলা ওয়ারফেয়ারটাকে আরেকটু স্ট্রেনথেন করি। রেগুলার ব্রিগেড বানিয়ে কোনো লাভ নেই স্যার। Tahir, probably you are right, but let us wait and see. কর্নেল তাহের আমাকে বলেছিলেন, লুক অ্যাট দিস ম্যান। মেজর জিয়ার এই এক সমস্যা, তাকে কিছু বললেই বলেন লেট আস ওয়েট অ্যান্ড সি। লোকটা আমাকেও সাপোর্ট করেন, আবার ওসমানীর সঙ্গেও ডিফার করেন না, সব দরজায় খোলা রাখেন। জিয়াউর রহমানও সেটা ডিফাই করতে পারতেন, কিন্তু সেই সাহস জিয়াউর রহমানের ছিল না। তিনি বলতে পারতেন যে না, আমার সৈন্যদের বরঞ্চ আমি রৌমারিতে নিয়ে যাব, মুক্তাঞ্চলে। কর্নেল তাহের সেটাই বলেছিলেন। সুবেদার আফতাব অনেকগুলো চর নিয়ে করা রৌমারির বিশাল এলাকা যুদ্ধের প্রায় পুরোটা সময় মুক্ত করে রেখেছেন। একদিন তাহের 18 মাইল দুর্গম পথ হেঁটে কোদালকাঠি পৌঁছান শুধু আফতাবের সাথে দেখা করতে। ভারতের মাটিতে আমি ক্যাম্প তৈরি করব না, যুদ্ধ করব এই দেশের ভেতরে থেকেই। ঠিক আছে, কিন্তু রৌমারিকে আমাদের মুক্ত রাখতেই হবে। স্যার, পাকিস্তানিরা শুধু এই সুবেদার আফতাবের লাশের উপরে দেয়,
রৌমারিতে ঢুকতে পারবো। কিন্তু তোমার তো অস্ত্র কম, দেখি তোমার জন্য অস্ত্র জোগাড় করতে পারি কিনা। ইন্ডিয়ানদের অস্ত্র আমার দরকার নাই, পাকিস্তানি অস্ত্র কায়দা নিয়েই দেখি কতক্ষণ যুদ্ধ চালাইতে পারি। ঠিক আছে, তোমার জন্য সেই ব্যবস্থাই করব। যতক্ষণ জেগে থাকছেন নানা মানুষকে নানাভাবে উদ্বুদ্ধ করে চলেছেন তাহের। রাত জেগে গল্প করেন হারুন হাবিব, আবু ইউসুফ, আনোয়ার সহ অন্য সহযোদ্ধাদের সঙ্গে। জার্নালিস্ট, বলো খবরাখবর কি, যুদ্ধের অবস্থা কি বুঝতে পারছো? পাকিস্তানিরা তো নানা জায়গায় মার খাচ্ছে, তবে ইন্টারন্যাশনাল রিয়াকশনটা কি হয় শেষ পর্যন্ত বোঝা যাচ্ছে না। ক্যাপিটালিস্ট আর ইসলামিস্টরা আমাদের সঙ্গে থাকবে না সেটা শিওর, কিন্তু ইন্ডিয়া ডেফিনেটলি আমাদের পাশে থাকবে, হয়তো অল আউট ওয়ারে যাবে। কিন্তু আমি মনে করি সেটা ঠিক হবে না। ইন্ডিয়া সরাসরি লড়লে আমরা হয়তো খুব সহজে স্বাধীনতা পাবো, কিন্তু আমাদের জাতীয় মুক্তি তাতে বাধাগ্রস্ত হবে। এই যুদ্ধকে আমরা একটা সোশ্যালিস্ট রেভলিউশনের দিকে নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের মানুষ, পলিটিক্যাল লিডারশিপ, ফিল্ড কমান্ডার সবারই আরও সময় দরকার। দেখছো না ভিয়েতনামে কত বছর ধরে যুদ্ধ করতে করতে পুরো জাতিটাই একটা বিপ্লবী শক্তিতে পরিণত হয়েছে। আমিও মনে করি বাংলাদেশের যুদ্ধটা ভিয়েতনামের যুদ্ধের মতো হয়ে উঠতে পারে, কিন্তু নানা কনস্পিরেসি হচ্ছে, শেষ পর্যন্ত একটা হাফ হার্টেড রেভলিউশনই হবে বলে মনে হচ্ছে। অবস্থা আরও ঘোলাটে হচ্ছে, কারণ পাক আর্মি বাঙালিদের দিয়েই তাদের সাপোর্টে রাজাকার আলবদর বাহিনী তৈরি করছে। এই দালালগুলো হয়ে দাঁড়িয়েছে আরেক ডিস্টার্বিং এলিমেন্ট। আমাদের কেয়ারফুলি এসব নজর রাখতে হবে। হ্যালো, ওয়েল ডান বয়েজ। বাহাদুরাবাদ ঘাট অপারেশন সাকসেসফুল হয়েছে। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর। পাকিস্তানিদের শক্তিশালী ঘাঁটি আক্রমণ করে বিশেষ সুবিধা করা যাবে না, বরং কৌশলে তাদেরকে প্রলুব্ধ করে ঘাঁটি থেকে বের করে আনতে হবে। দেখো, এই 3 গ্রাম এবং কামালপুরের মাঝখানে বিস্তীর্ণ এক জলা মাঠ, পাক বাহিনীকে এই জলা মাঠে বের করে আনতে পারলে ওই মাঠই হবে ওদের মরণ ফাঁদ। কামালপুর আক্রান্ত হলে বক্সিগঞ্জ থেকে পাক বাহিনীর সাহায্যের জন্য এগিয়ে আসবে, সেজন্যে কামালপুরের বক্সিগঞ্জ রাস্তাটিতে বসাতে হবে এন্টি ট্যাঙ্ক মাইন। অপারেশনের দিন ঠিক করা হয় 14ই নভেম্বর। ওই দিন তাহেরের জন্মদিন। কামালপুরকে চতুর্দিক দিকে ঘিরে ফেলা হলো, মুক্তিবাহিনীরা ঘিরে ফেলল। অপারেশনে তাহেরের কোড কর্তা, সবাই তাকে আজ সম্বোধন করবে কর্তা বলে। তো কর্নেল তাহের 12টা 1 মিনিটে যুদ্ধ শুরু করলেন। কর্তা, আমরা পাকিস্তানিদের একটা বাংকার দখল করেছি। লেফটেন্যান্ট মিজান তখন এই কথাটা বললেন। মিজানই সবচেয়ে অগ্রবর্তী বাহিনীর সাথে আছে। ভোর ভোর হয়ে আসছে তখন কর্নেল তাহের হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। মিজান, তুমি কোথায়? কোথায় তুমি মিজান? কিন্তু মিজানের কোনো সাড়া নাই। লেটস মুভ, আই মাস্ট গো ক্লোজার। ব্রিগেডিয়ার ক্লিয়ার বলছেন, মেজর তাহের, হোয়াট ইউ আর ডুইং? আই মাস্ট ফাইন্ড লেফটেন্যান্ট মিজান, মাই ফ্রন্টলাইন ফাইটার। সাইদ ভাই কর্তাকে বলছে, কর্তা আপনি যাবেন না, ওখানে যাবেন না, কারণ মিজান কিন্তু অনেক সময় নার্ভাস হয়ে যায় এবং সে ওয়াকি টকি বন্ধ করে রাখে। কর্নেল বুলবুল, তারপরে ব্রিগেডিয়ার ক্লিয়ার, তারা নিজেরাই বিশ্বাস করতে পারছেন না যে একজন সেক্টর কমান্ডার একদম ফ্রন্টে চলে যাবেন। তো যেহেতু কর্নেল তাহের দাঁড়িয়ে গেছেন, আমরাও ওনার পেছনে যাচ্ছি। পেছনের কমান্ডিং পজিশন ছেড়ে সেক্টর কমান্ডার তখন যুদ্ধের মধ্যবিন্দুতে। বাহার এলএমজিটা সেট করলো ওই বর্ডার রোডের উপরে, সেট করে পাকিস্তানের দিকে ফায়ার করছে। মেজর সিংয়ের কাছ থেকে রিকোয়ারলেস রাইফেল এনে বেলাল দেন তাহেরের হাতে। তাহের এগিয়ে গিয়ে সরাসরি বাংকারে গুলিবর্ষণ করতে থাকে। এই ফায়ার করাতে বাংকারটা উড়ে গেল, ওখানে অনেক পাকিস্তানি সৈন্য মারা গেল। বুঝতেই পারলো যে এখনই তারা শেষ হয়ে যাচ্ছে, কিংবা যদি তারা আত্মসমর্পণ না করে। তাহের আবার হাতে তুলে নেন গল্ফ স্টিক, কমান্ড দিতে থাকেন। এর অল্পক্ষণ পরে থাম করে একটা শব্দ পেলাম। শব্দটা হওয়ার সাথে সাথেই দেখলাম যে কর্নেল তাহের আস্তে আস্তে পড়ে যাচ্ছে। বাহার একদম একটুও নড়ল না,
সে ওই দিকে পাকিস্তানের দিকে ফায়ার করছে। এই সুযোগে আমরা কর্নেল তাহেরকে আরও নিচে নিয়ে আসলাম যাতে গুলি না লাগে। তো ওয়াকি টকিতে ঘটনাটা শোনার পরেই আমরা দৌড়ে মানে রণে ভঙ্গ দিয়ে আমরা সবাই চলে যাই। কাছে যাওয়ার সাথে সাথেই তাহের কে জার্নালিস্ট কই দেখলা, ওরা কিন্তু আমার মাথায় লাগাতে পারেনি। আমার এখনও মানে স্পষ্ট মনে পড়ে, ওরা কিন্তু আমার দেখো বাঁ পায়ে লাগিয়েছে। গো অ্যান্ড কন্টিনিউ ফাইট, ক্যাপচার কামালপুর। আমাকে বললেন যে ওয়াকি টকিটা আমার মুখের কাছে ধরো। আমার কিছুই হয়নি, তোমরা ফ্রন্টে ফিরে যাও, যুদ্ধ চালিয়ে যাও, কামালপুরকে মুক্ত করতে হবে মনে রেখো। তখন আবার জয় বাংলা বলে চিৎকার, চতুর্দিক থেকে আবার ফায়ারিং শুরু হলো। বিকাল হয়ে গেছে, তখন যে অবস্থাটা ছিল আমরা কামালপুর মুক্ত করতে পারতাম, কিন্তু ব্রিগেডিয়ার ক্লিয়ার, কর্নেল বুলবুল, কর্নেল বরার, ইন্ডিয়ান আর্মি তারা বললেন যে তোমরা কামালপুর মুক্ত করতে পারবে আমরা জানি, কিন্তু যেহেতু সেক্টর কমান্ডার নেই তোমরা কামালপুরকে হোল্ড করতে পারবে না। 19টা আর্টিলারি একযোগে আবার গোলাবর্ষণ করলো, আর সেটার কাভারে আমরা সেখান থেকে ফিরে এলাম। তাকে তো গৌহাটি হসপিটালে নিয়ে গেল, আর আমি আর আনোয়ার পরের দিনই রওনা দিলাম গৌহাটিতে। আমরা তখনও বিছানার কাছাকাছি গেছি, পরে উনি এক ঝটকা দিয়ে ওনার যে উপরে যে চাদরটা এটা এমনি করে সরিয়ে দিলেন। দেখলাম যে পাটা উড়ু পর্যন্ত নাই। এর কয়েকদিন পরে, তখনও কিন্তু জীবন আশঙ্কা আছে, মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি একটা চিঠি লিখলেন। প্রিয় মুক্তিযোদ্ধারা, তাহের ভাই বলে যাচ্ছেন আমি সেই চিঠি লিখছি। বর্তমানে আমি অনেক ভালো আছি। যতদিন না আবার আমি তোমাদের মধ্যে ফিরে না আসি, আশা করি সংগ্রাম চালিয়ে যাবে সাফল্যের সাথে। বাংলাদেশকে স্বাধীন করা, জনগণকে অভাব, দুঃখ, অশিক্ষা থেকে মুক্ত করা এই যুদ্ধের লক্ষ্য। তোমাদের আচরণের মধ্য দিয়ে যেন জনসাধারণের মাঝে সেই লক্ষ্য সুস্পষ্ট হয়ে ওঠে। মনে রাখবে, বাংলাদেশ গড়ার দায়িত্ব তোমাদের। জয় বাংলা। যদিও কামালপুর যুদ্ধে হারতে হারতেও জিতে গেছে পাক বাহিনী, কিন্তু দেশের অন্যান্য অঞ্চলের নভেম্বর থেকেই মুক্তিযোদ্ধারা একের পর এক ঘায়েল করে চলেছে পাক বাহিনীকে। ৩রা ডিসেম্বর ভারতীয় বিমান ঘাঁটিতে আক্রমণ চালায় পাক বাহিনী। এবার প্রকাশ্যে বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভারত। তৈরি হয় ভারত বাংলাদেশ যৌথ কমান্ড। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে একে একে শত্রু মুক্ত হতে থাকে বাংলাদেশের নানা অঞ্চল। এক পর্যায়ে ইয়াহিয়া আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। ১৬ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে তখন আত্মসমর্পণের আয়োজন চলছে। করাচি, লাহোর, পিন্ডির মচুয়া মহারাজরা বঙ্গাল মুলুকে যে রাজত্ব কায়েম করছিল, আজ তার খতম তারাবি হয়ে গেল। লক্ষ লক্ষ শহীদ আর মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। যুদ্ধটা আসলে হাতছাড়া হয়ে গেল। ঠিক স্বাভাবিক বিজয় হয়নি আমাদের। একটা স্বাধীন দেশের জন্ম হয়েছে ঠিকই, কিন্তু সেটা হয়েছে অনেকটা ফোর্সেপ ডেলিভারির মতো, অন্যের সাহায্য নিয়ে। জানি না স্বাধীন দেশ কোন দিকে যাবে। আমাদের যুদ্ধ কিন্তু অসম্পূর্ণ রয়ে গেল আনোয়ার।
পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে 10ই জানুয়ারি শেখ মুজিব অবতরণ করেন ঢাকায়। বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকিয়ে আছে আজ এই মানুষটির দিকে, কিন্তু একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠনের কাজ কঠিন হয়ে দাঁড়ায় তার জন্য। শেখ মুজিবের সিংহাসনের চারপাশে যেমন ফুলের বাগান, তেমনি জন্ম নিয়েছে গোপন বিষবৃক্ষ। 1972-এর এপ্রিলে একটা পাবিহীন তাহের ক্রাচে ভর করে ফেরেন বাংলাদেশে। জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ খেতাব বীরুত্তমে ভূষিত করা হয় তাকে, পদোন্নতি দিয়ে করা হয় লেফটেন্যান্ট কর্নেল, দেয়া হয় আর্মির অ্যাডজুটেন্ট জেনারেলের পদ। স্যার, জনগণ এবং আর্মি একসাথে মুক্তিযুদ্ধ করেছে। যুদ্ধ শেষে তাদেরকে বিচ্ছিন্ন করাটা ঠিক হবে না। আর্মিতে একটা রিফর্ম দরকার। সিপাহী এবং অফিসারদের মধ্যে যে দাসসুলভ সম্পর্ক আছে তারও অবসান ঘটানো দরকার। তাছাড়া আমাদের দেশের সেনাবাহিনী শুধু শুধু ব্যারেকে বসে থাকবে তাও তো ঠিক নয় স্যার। দেশের এখন কত কাজ। আমি তো মনে করি সমস্ত উন্নয়নমূলক কাজে সেনাবাহিনীর অংশগ্রহণ দরকার। আর্মি নিয়ে আমার নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে, সেগুলো আপনাকে লিখে জানাতে চাই। তখন বঙ্গবন্ধু বললেন, তুমি যাও, তোমার কি চিন্তা সেনাবাহিনী নিয়ে তা লিখে আমাকে জানাও। তাহের দ্বিগুণ উৎসাহ নিয়ে ফিরে আসে এবং জনগণের বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনীর রূপরেখা প্রণয়ন করতে খুব উঠে পড়ে লাগলো। স্যার, আপনার জন্য একটা উপহার এনেছি, জানালা দিয়ে দেখেন। মার্সিডিজ স্যার শিল্পপতি আদমজি ব্যবহার করতেন, ওটা আমি আপনার জন্য রেখে দিয়েছি। কি বলতে চাও তুমি? স্যার, কতজন তো কত কিছু নিচ্ছে, আর আদমজি তো পালিয়ে গেছে। হাউ ডেয়ার ইউ! গেট আউট ফ্রম মাই হাউস! গেট আউট! ক্ষুব্ধ তাহের ঊর্ধ্বতন সামরিক অফিসারদের মিটিংয়ে লুটপাটের প্রসঙ্গটি তোলেন। ক্যান্টনমেন্টের বাইরে কি হচ্ছে সেটা তো আমাদের কন্ট্রোল নাই, কিন্তু ক্যান্টনমেন্টের ভেতরে তো আমরা এসব অ্যালাউ করতে পারি না। অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই যে দিস মাস্ট বি স্টপড ইমিডিয়েটলি। আর ইতিমধ্যে যারা এইসব অবৈধ সম্পদ নিয়েছেন তাদেরও তা ফেরত দিতে হবে। এই পাপের বোঝা নিয়ে তারা কিভাবে দেশ গড়ার কাজ করবে? তাহেরের ডাকে কাজ হয়। প্রচুর লুট করা সম্পদ জড়ো হয় ক্যান্টনমেন্টের মাঠে। জনসমক্ষে তাহের সেই সব লুণ্ঠিত মাল পুড়িয়ে ফেলেন। কিন্তু তাহের একা আর কতটা পাপ পোড়াবেন? দেশের আনাচে কানাচে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ক্ষয়। দুর্বল প্রশাসনের সুযোগে কালোবাজারি, মজুতদারি আর চোরাচালানের এক স্বর্গে পরিণত হয় বাংলাদেশ। বড় বড় সরকারি কেনাকাটার কমিশন নিয়ে রাতারাতি সম্পদের মালিক হতে থাকে কিছু মানুষ। গ্রামগঞ্জ থেকে আসতে থাকে চুরি, ডাকাতি, রাহাজানির খবর। চারিদিকে কেবলই স্বপ্ন ভাঙার আওয়াজ। তবু টলটলায়মান মানুষ তাকিয়ে থাকে শেখ মুজিবের দিকে, আশায় বুক বাঁধে তিনিই আনবেন মুক্তি। কবি নির্মলেন্দু গুণ লেখেন, মুজিব মানে আর কিছু না, মুজিব মানে মুক্তি, পিতার সঙ্গে সন্তানের না লেখা প্রেম চুক্তি। কিন্তু সে প্রেম ফিকে হয়ে আসছে দ্রুত। অ্যাডজুটেন্ট জেনারেল পদ থেকে তাহেরকে বদলি করা হয় কুমিল্লা ক্যান্টনমেন্টের পুরো ব্রিগেডের দায়িত্ব দিয়ে। কুমিল্লা ব্রিগেডের দায়িত্বে তখন ব্রিগেডিয়ার জিয়াকে পদোন্নতি দিয়ে করা হয় মেজর জেনারেল এবং তাকে উপসেনা প্রধানের দায়িত্ব দিয়ে বদলি করা হয় ঢাকায়। তাহের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য চলে যান কুমিল্লায়। জিয়ার কোয়ার্টারের লনে বিকালে বসে আড্ডা দেন তাহের ও জিয়া। আমি স্যার কুমিল্লায় কিছু জিনিস এক্সপেরিমেন্ট করব। আই হোপ ইউ উইল সাপোর্ট মি অ্যাজ ইউ ডিড ডিউরিং ওয়ার। ওকে, শুরু করো অ্যান্ড কিপ ইন টাচ উইথ মি। ক্যান্টনমেন্টে বসে শুধু পিটি, প্যারেড, ফুটবল, ভলিবল খেললে চলবে না। মানুষের ভেতরে গিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। ওনার একটা বেসিক চিন্তা ছিল যে স্বাধীন দেশ সেটাকে গড়ে তুলতে গেলে সেনাবাহিনীকে শুধু একটা ব্যারাক রুম আর্মি করে রাখা নয়, এডুকেশন কোর গ্রামে গ্রামে গিয়ে প্রাথমিক স্কুল এবং বয়স্ক শিক্ষার স্কুল তৈরি করবে। মেডিকেল কোর ছোট ছোট দলে ভাগ হয়ে গ্রামে গ্রামে গিয়ে তাদের প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য সেবা সম্পর্কে তথ্য দেবে। আর আমাদের সৈনিকরা পতিত জমিতে চাষাবাদ করবে। আমাদের সেনাবাহিনী হবে উৎপাদনমুখী। উৎসাহে সৈনিকরা মিলে সব নেমে পড়ে কুমিল্লা ক্যান্টনমেন্টের আশেপাশের গ্রামে। কুমিল্লা ক্যান্টনমেন্ট ছোট ছোট টিলা দিয়ে গড়া, এই টিলায় আবার আনারস ভালো হয়।
তো এই টিলায় উনি আনারস চাষের একটা ব্যাপক উদ্যোগ নিয়েছিলেন। তাহের সব অফিসারদেরও বাধ্য করেন সকালে খেতে কাজ করতে। যেখানে সৈনিকরা, অফিসাররা মাঠে কাজ করছে, সেখানে তিনি হঠাৎ করে এসে হাজির হতেন। লাঙ্গল কোদাল নিয়ে অন্যদের সাথে মাঠে নেমে পড়েন এক পাহীন ব্রিগেড কমান্ডার তাহেরও। সেবার 2.5 লাখ আনারস আবাদ করেন ব্রিগেডের সৈনিকরা। আনারস বিক্রি করে প্রচুর আয়ও হয় ক্যান্টনমেন্টের। তাহের তার ব্রিগেডের প্রতীক করেন লাঙ্গল, যাতে সৈনিক এবং অফিসারদের মধ্যে ব্যবধানটা কমে যায় এমন একটা প্রচেষ্টা তিনি মনে মনে ধারণ করতেন। তো সে সৈনিকদের ক্লাবের ব্যবস্থা করলো এবং সৈনিকদের স্ত্রীদের ক্লাবের ব্যবস্থা করলো। সন্ধ্যায় অফিসারদের জন্য তাহের চালু করেন পলিটিক্যাল ক্লাস। আমাদের আর্মির হিস্ট্রিটা তোমাদেরকে ক্রিটিক্যালি দেখতে হবে। পাকিস্তান আর্মি যাদের নিয়ে তৈরি হয়েছিল তারা ব্রিটিশেরই লোকজন। পাকিস্তান আর্মি ব্রিটিশ ভাড়াটে আর্মির একটা কন্টিনিউশন, তাদের মাইন্ডসেটটাও তাই। কিন্তু আমাদের আর্মি কি সেরকম হতে হবে কেন? আমাদের আর্মি তৈরি হয়েছে একটা জনযুদ্ধের মধ্য দিয়ে। সুতরাং বাংলাদেশের আর্মি হবে পিপলস আর্মি। ডিটেইল আলাপ করতেন, পুরো ব্যাপারটাই আলাপ করতেন যে নতুন এই স্বাধীন দেশ নিয়ে আমাদের কি চিন্তা করা উচিত, কি ভাবা উচিত, কি স্বপ্ন দেখা উচিত। কুমিল্লা ক্যান্টনমেন্টে তাহেরের কাজকর্ম নিয়ে শুরু হয় নানা কানাঘুষা। ব্রিগেড কমান্ডারদের মিটিংয়ে একজন টিটকারি করে বলেন, কুমিল্লায় লাঙ্গল ব্রিগেড চালু করে তাহের তো সবাইকে কমিউনিস্ট বানাচ্ছে। আমরা বলি কি বাবা, আমাদের আর্মি, আমরা কোনো পয়সা নিচ্ছি না রিঅর্গানাইজ করার জন্য, যে বারবার বাধা আসে কেন? কখনো কুমিল্লা ক্যান্টনমেন্টে, কখনো ঢাকায় নিয়মিত তাহেরের সঙ্গে আলাপ চলে ভাই আবু ইউসুফ ও আনোয়ারের। মাঝে মাঝে আলাপে যোগ দেন তাহেরের পাকিস্তান পালানোর সঙ্গী কর্নেল জিয়াউদ্দিন। শেখ মুজিবের একটা বড় মিস্টেক হচ্ছে রক্ষী বাহিনী তৈরি করা। যেভাবে এক্সপান্ড করা হচ্ছে রক্ষী বাহিনী, তাতে তো আর্মির ভেতরে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি হবে। এক্স্যাক্টলি, অলরেডি শুরু হয়ে গেছে। তাদের কাজ বেআইনি অস্ত্র উদ্ধার করা হলেও টার্গেট তো দেখছি তারা যারা আওয়ামী লীগের বিরোধিতা করছে। আমি তো শুনেছি রক্ষী বাহিনী ধরছে মূলত লেফট পার্টির ছেলেদের, পার্টিকুলারলি সিরাজ শিকদারের লোকদের। সিরাজ শিকদারের খবর কি আনোয়ার? উনি তো এখন আওয়ামী লীগের বড় থ্রেট। সিরাজ শিকদার বাংলাদেশের স্বাধীনতাকে ভারতীয় সম্প্রসারণবাদ হিসেবে দেখছে। আই থিঙ্ক হি ইজ রাইট। সর্বহারা পার্টি স্বাধীন বাংলাদেশে আর্ম স্ট্রাগল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমি মনে করি না দিস ইজ দ্য রাইট ওয়ে টু প্রোটেস্ট শেখ মুজিব রাইট নাও। মৌলানা ভাষা নিয়ে তো দাঁড়িয়েছেন শেখ মুজিবের বিরুদ্ধে। হক কথাতে দেদারস উনি মুজিবের ক্রিটিসিজম করছেন। সিরাজ শিকদার তার সর্বহারা পার্টির মাধ্যমে সহিংস জঙ্গি প্রক্রিয়ায় সমাজতন্ত্রের দাবি তুলে যাচ্ছেন স্বাধীন বাংলাদেশে। ছোট জনপদে সমাজতন্ত্রের নিরীক্ষা করছেন তাহের। কিন্তু এবার সমাজতন্ত্রের তীব্র দাবি ওঠে আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেতর থেকেই। ছাত্রলীগের নেতা সিরাজুল আলম খান শেখ মুজিবকে গিয়ে বলেন, দেশকে বাঁচাতে হলে সংসদ মন্ত্রিসভা বাতিল করে নতুন একটা জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশে আনতে হবে বৈজ্ঞানিক সমাজতন্ত্র। বঙ্গবন্ধুর সঙ্গে যখন আমরা ফয়সালা করতে পারলাম না এবং আমাদের কাছে মনে হলো যে বঙ্গবন্ধু ও প্রচলিত আমলাতান্ত্রিক প্রশাসনিক কাঠামো ওর উপরে ভর করে গতানুগতিক কায়দায় দেশ শাসন করবেন, তখন আমাদের কাছে মনে হলো যে সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়া তার পক্ষে সম্ভব না। সুতরাং এটি সমাজতান্ত্রিক দলের জন্ম দেওয়া উচিত। জন্ম নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম বিরোধী দল, নাম জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এ দলের প্রথম সারির নেতা আব্দুর রব, শাহজাহান সিরাজ আর আর্মি থেকে অব্যাহতি পাওয়া সেক্টর কমান্ডার মেজর জলিল। জাসদের উত্থান এবং বিস্তৃতি হলো খুবই দ্রুত। মনে হলো যেন সেই স্বাধীনতাকামী যে যুবশক্তি তারা সবাই জাসদের পতাকা তলেই একত্রিত হচ্ছে। মাস কয়েক পর সেনাপ্রধান শফিউল্লাহ তাহেরকে কুমিল্লা ব্রিগেড থেকে বদলি করেন ডিরেক্টর ডিফেন্স পারচেজ হিসেবে। এটা একটা প্রমোশন, কিন্তু সক্রিয় সব অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহের খুবই ক্ষুব্ধ হয়ে গেল। ইউসুফ ভাই, কুমিল্লায় পিপলস আর্মির একটা মডেল করতে চাইলাম, কিন্তু কেউ তো সাপোর্ট করছে না। ভেবেছিলাম জেনারেল জিয়া এটাকে ব্যাক করবেন, কিন্তু তিনিও তো কোনো উচ্চবাচ্য করেন না। বঙ্গবন্ধু যদি আগ্রহী হতেন তাহলে হয়তো তুমি এগিয়ে নিয়ে যেতে পারতে। এক্স্যাক্টলি, সে চেষ্টাই তো করলাম। ভেবেছিলাম আমার এই মডেলটা অন্যান্য ক্যান্টনমেন্টেও রেপ্লিকেট করা হবে। কতভাবে ওনার অ্যাটেনশন ড্র করতে চাইলাম, কিন্তু ওনার তো সময় নেই।
এনিওয়ে, যে আর্মির কথা আমি ভেবেছিলাম সেটা যখন হচ্ছেই না, তখন এই ব্যারাক আর্মিতে থেকে আমার লাভ কি? আর্মি ছেড়ে দেব। 1972-এর 22শে সেপ্টেম্বর তাহের আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন। আমি চিন্তা করেছিলাম বাংলাদেশের জন্য একটি গৌরবজনক সেনাবাহিনী গড়ে তুলব। আমি ছাউনিতে অবস্থানকারী সেনাবাহিনীতে কাজ করেছি এবং আমি বুঝতে পারি একটি অনুন্নত দেশের জন্য এই ব্যারাক আর্মি কতটুকু বিপজ্জনক হতে পারে। জনগণের স্বার্থই আমার কাছে সর্বোচ্চ। আমি সেনাবাহিনী ত্যাগ করে জনগণের কাছে ফিরে যেতে চাই। যারা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমার চারদিকে জড়ো হয়েছিল, আমি তাদের বলবো কী ধরনের বিপদ তাদের দিকে আসছে। রাষ্ট্রের সমাজতান্ত্রিক রূপান্তরের জন্য তাহের বেরিয়ে পড়েন একটা যথার্থ বিপ্লবী পার্টির খোঁজে। তাহের তাই যোগাযোগ করেন মোহাম্মদ তৌহা, আবুল বাশার প্রমুখ চীনাপন্থী নেতাদের সঙ্গে, যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিয়েছেন কিন্তু আওয়ামী লীগের শাসনের সাথে একাত্ম হয়ে যাননি। বাংলাদেশে দ্রুত একটা সমাজতান্ত্রিক বিপ্লবের সম্ভাব্যতা নিয়ে তাদের সাথে কথা বলেন তাহের। বদরুদ্দিন ওমর মার্ক্সবাদের টিকা টিপ্পনী সহ তাহেরকে বোঝান বাংলাদেশের বিপ্লবের স্তর সাম্রাজ্যবাদের স্বরূপ এবং বলেন দেশ এখন বিপ্লবের স্তরে নেই। আনোয়ার, ভেবেছিলাম সব বামপন্থীদের নিয়ে যৌথভাবে কিছু করা যায় কিনা, কিন্তু সবাই তো যার যার পুকুরে সাঁতার কাটছে। সিনিয়র নেতারা সব থিওরিটিক্যালি কোন স্টেপ ভুল কোন স্টেপ শুদ্ধ এই অঙ্ক কষতে কষতেই জীবন পার করে দিচ্ছে। আমার মনে হয় তারা সবাই পুরো পরিস্থিতিটাকে খুবই মেকানিক্যালি দেখছে। তারা তো কেউ মনেই করে না যে বাংলাদেশে এই মুহূর্তে সোশ্যালিস্ট রেভলিউশন করা সম্ভব। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে তারা একটা বৈপ্লবিক পরিবর্তনের জন্য প্রস্তুত। জাসদ তো নতুন হয়েছে, ওদের সাথে কথা বলা দরকার। জাসদের মূল তাত্ত্বিক সিরাজুল আলম খানের সাথে আমার পরিচয় আছে। দেখো না, ওনাকে একবার এখানে নিয়ে আসতে পারো কিনা? তো আমি তাকে নিয়ে এলাম একদিন আমাদের ক্যান্টনমেন্টে ফরিদপুর হাউসে, যেখানে ইউসুফ ভাইয়ের বাসায়। সে বাসায় তাহের ভাইয়ের সঙ্গে সেই ঐতিহাসিক মিটিংটা হলো সিরাজুল আলম খানের। তারা একমত হন যে একটা সামাজিক বিপ্লব আর একটা করতে হবে এবং সেই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের অসম্পূর্ণ মুক্তিযুদ্ধটাকে সম্পন্ন করতে হবে। তাহের তার স্বপ্নের বাংলাদেশ নিয়ে সোনার বাংলা গড়তে হলে নামে একটা নিবন্ধ লিখে ছাপিয়ে দেন জনপ্রিয় পত্রিকা বিচিত্রাতে। আমি একটি সোনার বাংলার চিত্র দেখেছি। এই চিত্র আমাকে রোমাঞ্চিত করেছে, উত্তেজিত করেছে। এই কল্পনায় বারবার মনে হয়েছে জনগণের সঙ্গে একাত্ম হয়ে আমি এক অসীম শক্তির অধিকারী, সমস্ত জীর্ণতাকে ভেঙে ফেলে এই চিত্রকে রূপ দিতে সক্ষম। সেনাবাহিনী থেকে পদত্যাগের পর তাহের যখন লড়াইয়ের নতুন পথের সন্ধানে, সে সময় জেনারেল ওসমানী তাহেরকে নারায়ণগঞ্জ ড্রেজিং সংস্থার ডিরেক্টর পদে যোগ দেওয়ার প্রস্তাব দেন। বাংলাদেশের নদী এবং বন্যা তাহেরের আগ্রহের বিষয়। চাকরিটি গ্রহণ করতে রাজি হন তাহের। তদ্দুর মনে পড়ে 72 সালের শেষের দিকে অথবা 73 সালের প্রথম দিকে সিরাজুল আলম খান সাহেবের সঙ্গে আমি কর্নেল তাহেরের নারায়ণগঞ্জের বাসভবনে যাই। সেই প্রথম সাক্ষাৎ। আপনাদের জাসদের পলিসিটা জানতে চাই। তার জন্য সময় লাগবে। একটা বেসিক কথা হচ্ছে, আমাদের এইখানে ভারত, রুশ, চীন নানা ধারার কমিউনিজম চর্চা চলছে অনেক দিন, কিন্তু আমরা একেবারে দেশজ একটা সমাজতন্ত্রের কথা বলছি। সে তো খুবই ভালো কথা। আপনারা কিভাবে কাজ করবেন বলে ভাবছেন? ওর নাম হচ্ছে হাসানুল হক ইনু, ইঞ্জিনিয়ার। ইনু এসে আপনার সাথে বিস্তারিত কথা বলবেন। আচ্ছা, ঠিক আছে। তারপর থেকে আমি একা বহুবার বৈঠকে মিলিত হয়েছি এবং একটি সমাজতান্ত্রিক বিপ্লব কিভাবে ধারণা করছি তার একটা রূপরেখাও ওনার সামনে তুলে ধরতে হলো। কিন্তু আপনি জানেন যে বাংলাদেশের অধিকাংশ বাম রাজনৈতিক দল মনে করে বাংলাদেশ একটি আধা সামন্ততান্ত্রিক নয়া উপনিবেশবাদী দেশ। এ বিষয় নিয়ে অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। তারা তো কেউ মনেই করে না যে বাংলাদেশ সমাজতান্ত্রিক বিপ্লবের স্তরে এসে পৌঁছেছে। কিন্তু ডক্টর আকলাক তার কৃষিতে ধনতন্ত্রের বিকাশ প্রবন্ধে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে উনি দেখিয়ে দিলেন যে বাংলাদেশে কীভাবে পুঁজির অনুপ্রবেশ ঘটছে এবং এরকম একটি অবস্থায় যেখানে নাগরিক সভ্যতা গড়ে উঠছে, সেইখানে বিপ্লবের স্তর সমাজতান্ত্রিকই হবে। তবে স্বাধীনতার পরে যে গণতন্ত্রের অপূর্ণতাগুলো রয়েছে, অমীমাংসিত বিষয়গুলো রয়েছে, সে অমীমাংসিত বিষয় অপূর্ণতাগুলো সেগুলো সমাজতান্ত্রিক বিপ্লবের সঙ্গে যুক্ত করে সম্পূর্ণ করে নিতে হবে। কিন্তু তোমরা কি শুধু গ্রামাঞ্চলে আন্দোলনের কথা ভাবছো? না, আমরা বিশেষ করে শহরাঞ্চলে আন্দোলনের কথা ভাবছি। গুড, আমার চিন্তার সঙ্গে কিন্তু খুবই মিলছে। জানো তো কর্নেল তাহের
উনি বামপন্থী রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন, আমাদের কথাতে উনি সন্তুষ্ট হয়েছেন। দাদা, এই মুহূর্তে আপনাদের এই মাস মুভমেন্টের কনসেপ্টটাকে আমি খুব পছন্দ করছি। আমার মনে হয় এখন এইভাবেই এগোনো উচিত। হ্যাঁ, তবে আরেকটা ব্যাপার বলতে চাই, মাস মুভমেন্টের পাশাপাশি এক পর্যায়ে করেসপন্ডিং একটা সশস্ত্র গণবাহিনীও তৈরি করতে চাই, আর সেই গণবাহিনীর নেতৃত্বে আমরা আপনাকে দেখতে চাই। ঠিক আছে, দেখা যাক। একটা সশস্ত্র গণ অভ্যুত্থানের রূপ আমরা দাঁড় করালাম। একদিন মেজর জলিলও আসেন তাহেরের সঙ্গে দেখা করতে। আপনিও চলে আসুন না স্যার আমাদের সঙ্গে। জাসদের পলিসিটা আমার ভালো লেগেছে, দেখা যাক কিভাবে কাজ করা যায়। অসমাপ্ত বিপ্লব সম্পন্ন করবার জন্য তাহের আনুষ্ঠানিকভাবে যোগ দেন জাসদে। জাসদের সহসভাপতির পদটা ওনার জন্য রাখা হলো, কিন্তু এটা গোপনে রাখা হলো যেহেতু উনি সরকারি কর্মকর্তা। একই সাথে আমরা একটা সশস্ত্র গণবাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করি। এই কর্নেল তাহের তার প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং আমি তার উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করি। ঢাকা শহর গণবাহিনীর অধিনায়ক করা হলো আমাকে। প্রায়ই জাসদের মিটিংগুলোতে মেঝেতে আসন পেতে বসেন তাহের, পাশে শুইয়ে রাখেন তার ক্রাচ। জাসদের তরুণ নেতা রব, জলিল, ইনু, জিকু, শাহজাহান সিরাজ, শরীফ নুরুল আম্বিয়া, মাহবুবুল হক, কাজী আরেফ, মার্শাল মনি সবাই ঘিরে থাকেন দাদা সিরাজুল আলম খানকে। সিরাজুল আলম খান পর্যালোচনা করেন তাদের অবস্থান। আমাদের দুটি ধারায় সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রথমত, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারণাটাকে সাধারণ মানুষের কাছে স্পষ্ট করে তুলতে হবে। পাশাপাশি একটা হার্ডকোর গণবাহিনীও প্রস্তুত রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে বিপ্লবের চূড়ান্ত রূপ হচ্ছে সশস্ত্র শক্তি দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করা। কর্নেল তাহের আমাদের সঙ্গে আছেন, উনি আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবেন। আসলে মুক্তিযুদ্ধকেই আমি একটি সমাজতন্ত্রের সশস্ত্র সংগ্রাম হিসেবে দেখতে চেয়েছিলাম। যে বিপ্লবী গণবাহিনীর কথা বলা হচ্ছে তার মধ্য দিয়ে সেই অসমাপ্ত মুক্তিযুদ্ধকেই সমাপ্ত করব বলে আমি বিশ্বাস করি। জাসদ সারা দেশে প্রচুর জনসভা করে আওয়ামী লীগ সরকারের অরাজকতার কথা তুলে ধরে, ডাক দেয় প্রতিরোধ দিবস হরতালে। মানুষ সাড়া দেয় সে ডাকে। প্রকাশ্যে তার নাম উচ্চারিত না হলেও তাহের ব্যাপকভাবে জড়িয়ে যান জাসদের কর্মকাণ্ডে, বিশেষ করে সশস্ত্র গণবাহিনী গঠনের কাজে। কিভাবে একটি সশস্ত্র গণসংগঠন এরকম একটি পরিস্থিতি গড়ে তোলা যায় তার কলাকৌশল নিয়ে উনি পরামর্শ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। তাহেরের নেতৃত্বে আমরা তখন শহরভিত্তিক গেরিলা যুদ্ধের রণনীতি অনুযায়ী আমাদের প্রস্তুতি শুরু করলাম। আমার সরাসরি অধিনায়কত্বে তখন ঢাকা শহরে 600 জন সক্রিয় মুক্তিযোদ্ধা ছিল, গণবাহিনীর সদস্যরা ছিল। এ সময় সেনাবাহিনী এবং বিমান বাহিনীর কিছু মুক্তিযোদ্ধা সৈনিক নিজেদের মধ্যে একত্রিত হয়ে তৈরি করেন একটি সংগঠন। উদ্দেশ্য দেশের অরাজকতা, সেনাবাহিনীর ভিতর বৈষম্য এগুলোর বিরুদ্ধে কিছু একটা করা। জাসদের মেজর জলিলের সাথে যোগাযোগ করেন তারা। বিশেষ করে মুক্তিযোদ্ধা সৈনিক যারা আওয়ামী লীগের ব্যর্থতায় ক্ষুব্ধ, তারা আকর্ষিত হন জাসদের রাজনীতিতে। সৈনিকরা ক্যান্টনমেন্টে বসে লেফট রাইট করবে কবে যুদ্ধ বাঁধবে সেজন্যে, আর বসে বসে দেশের মানুষের ট্যাক্সের টাকা 60 থেকে 70 ভাগ খাবে। এটা তো হতে পারে না, এ অন্যায়। এ অবস্থা পাল্টাতে হবে। অভ্যুত্থানের লক্ষ্যে তাহেরের নেতৃত্বে সেনাবাহিনীর ভেতর কাজ করতে সম্মত হন সৈনিকরা। বিপ্লবী সৈনিক সংস্থা নামে ক্যান্টনমেন্টে অতি সন্তর্পণে কাজ শুরু করেন তারা। বেশ কিছু অফিসার বিভিন্ন র্যাঙ্কের তারাও ইনভলভ ছিলেন। তাদেরকে পরিচালনা করা, পরামর্শ প্রদান করা, তাদের নিরাপত্তা দেওয়ার সব কিছু দায়িত্ব আমি দেখতাম আর কি। আমারও দায়িত্ব ছিল, আমি সেই সাধারণ যে সৈনিকরা আছে তাদের ক্লাস নিতাম, তাদের রাজনৈতিক ক্লাস, এবং তাদের বিভিন্ন এই যে বিপ্লব আমরা করতে যাচ্ছি কেন করছি সেগুলি বলতাম। স্বাভাবিক গণতান্ত্রিক রাজনীতি যেভাবে বিকশিত হয় ঠিক সেইভাবে বিকশিত হতে পারছিল না। এরকম একটি পরিস্থিতিতে আমরা ক্রমাগত সরকারের সঙ্গে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ি। 1974-এর 17ই মার্চ পল্টন ময়দানে জাসদের জনসভা শেষে হাজার হাজার মানুষ রওনা দেয় মিন্টু রোডের স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর বাসভবন ঘেরাও করতে। এটা শান্তিপূর্ণ ঘেরাও ছিল, কোনো জ্বালাও পড়াও হয়নি, কিন্তু অতর্কিত হামলার মধ্য দিয়ে বহুজন হতাহত হয়। ঘটনাস্থল থেকে রব, জলিল সহ জাসদের প্রধান অনেক নেতাকে গ্রেফতার করা হয়। সারা দেশেও ব্যাপকভাবে শুরু হয় জাসদের কর্মী গ্রেফতার।
বন্ধ করে দেওয়া হয় জাসদের পত্রিকা গণকণ্ঠের অফিস, গ্রেফতার করা হয় সম্পাদক আল মাহমুদকে। একটা পর্যায়ে এসছে জাসদের অফিস আগুন ধরিয়ে দিয়েছে। We have seen in villages situations which show no food at all. Of course, this trouble is there. Such a serious flood and serious famine. We have not suppressed the news. Around about 27,000 people have died by starvation, which is a fact. জিনিসপত্রের লাগামহীন দাম, চোরাকারবারি, কালোবাজারি, বেআইনি অস্ত্র, ব্যাংক লুট, ভেজাল, দুর্নীতির এক বিশাল পাহাড় তখন শেখ মুজিবের সামনে। বিহবল শেখ মুজিব ভেবে পান না কি করে এই পাহাড় ডেঙাবেন তিনি। এক বক্তৃতায় তিনি আক্ষেপ করে বলেন, সবাই পায় সোনার খনি, তেলের খনি, আর আমি পাইছি চোরের খনি। উনার প্রশাসনের ভিতরে যদি চুরি, দুর্নীতি, দলবাজি, ক্ষমতাবাজি, রক্ষী বাহিনীর অত্যাচার না হতো, তাহলে যুব সমাজের বিদ্রোহ হতো না। 1974 সালের শেষে দেশের জরুরি অবস্থা ঘোষণা করেন শেখ মুজিব। দেশের সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে 75 সালের ফেব্রুয়ারিতে শেখ মুজিব বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল নামে একটা নতুন দল প্রতিষ্ঠা করেন। বাকশালের মাধ্যমে শেখ মুজিব চ্যালেঞ্জ ছুড়ে দেন চারদিকে, হয় তুমি আমার পক্ষে, নয় তুমি বিলুপ্ত। চারদিক থেকে শুরু হয়ে যায় বাকশাল মোকাবেলার আয়োজন। সব পার্টি ব্যান্ড হয়ে যাওয়াতে যেহেতু আর গণ আন্দোলনের সুযোগ থাকছে না, সেক্ষেত্রে আমাদের গণবাহিনীর তৈরির কাজটা বাড়িয়ে দিতে হবে। গণবাহিনীর কমান্ডার ইন চিফ কর্নেল তাহের এই ব্যাপারে আমাদের লিড করবেন। এই পর্যায়ে যেহেতু গণবাহিনী আন্দোলনের কেন্দ্রে চলে আসে, তাহেরও চলে আসেন পার্টির নেতৃত্বের পুরোভাগে। সুতরাং কর্নেল তাহেরের নেতৃত্বে গণবাহিনীর কাজটা, সৈনিক সংস্থার কাজটা, সশস্ত্র বাহিনীর ভেতরের কাজটা আরও জোরালোভাবে আমরা করতে শুরু করি। আমেরিকা আর পাকিস্তানের স্বার্থ রক্ষাকারী যে ডানপন্থীরা তখন পট পরিবর্তন চাইছেন, তারা নেমে পড়েছেন গভীর এক ষড়যন্ত্রে। এই ষড়যন্ত্রের কুশীলব হয়ে দাঁড়ান সেনাবাহিনীর দুই মেজর, মেজর ফারুক রহমান এবং তার ভাইরা মেজর আব্দুর রশিদ। এরপর তাদের সাথে যোগাযোগ হয় সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া মেজর ডালিম, নূর, রাশেদ সহ বেশ কিছু অফিসারের। খন্দকার মোস্তাফ তখন মুজিব সরকারের বাণিজ্য মন্ত্রী। মেজর রশিদ শেখ মুজিবকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দিলে খন্দকার মোস্তাক লুফে নেয় সে প্রস্তাব। এবার মেজর দ্বয় গিয়ে পৌঁছান সেনাবাহিনীর উপপ্রধান জেনারেল জিয়ার কাছে। I managed to see him on 20th of March 1975 in the evening. General Zia said, I am a senior officer, I cannot be involved in such things. If you junior officers want to do it, go ahead. 1975 সালের 15ই আগস্ট ভোরবেলা শুরু হয় অপারেশন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মেজর ডালিম বলছি। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ জুড়ে এক গাঢ় নিস্তব্ধতা নেমে আসে। বঙ্গভবনে বসেছেন নতুন প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক প্রথমেই সেনাপ্রধান শফিউল্লাহকে সরিয়ে নতুন সেনাপ্রধান হিসেবে নির্বাচিত করেন জেনারেল জিয়াকে। যারা তার সঙ্গে আসতে অস্বীকার করেন তাদের সবাইকে মোস্তাক ঠেলে দেন জেলে। তাদের মধ্যে অন্যতম শেখ মুজিবের 4 সহযোগী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং HM কামরুজ্জামান। সপ্তাহ যেতে না যেতেই হাসি মুখে মোস্তাককে অভিনন্দন এবং স্বীকৃতি জানিয়েছে আমেরিকা, সৌদি আরব এবং চীন, 3 দেশ যারা সরাসরি বিরোধিতা করেছিল মুক্তিযুদ্ধের। পরপরই আসে পাকিস্তানের অভিনন্দন। ধীরে ধীরে উল্টো দিকে ঘুরতে শুরু করে ইতিহাসের চাকা। ক্ষমতা পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু রুশ ভারতের বলয় থেকে এখন ঢুকছে পাক মার্কিন বলয়, যেটা আগের চেয়েও ক্ষতিকর। বাকশালের বিরোধিতা আমরা করেছি ঠিক, কিন্তু তাই বলে তো বাকশালের বিকল্প মার্শালও হতে পারে না। আমাদের সংগ্রাম যে পথে চলছিল ঠিক সে পথে চলবে, শুধু প্রতিপক্ষ বদলাবে। এক্স্যাক্টলি। আমাদের গণবাহিনীর অ্যাক্টিভিটি বাড়িয়ে দেওয়ার পাশাপাশি বিপ্লবী সৈনিক সংস্থাকে মূল অ্যাকশনে নিয়ে আসতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। 15ই আগস্টের 48 ঘন্টার ভিতরে জাসদ সিদ্ধান্ত নিয়েছে খন্দকার মোস্তাকের সরকারকে উৎখাত করার জন্য, প্রতিরোধ করার জন্য। সারা দেশে মোস্তাক বিরোধী মিছিল করছে জাসদ। গণহারে গ্রেফতার করা হতে থাকে হাজার হাজার জাসদ কর্মীদের। মোস্তাকের 83 দিনের শাসনকালে জাসদের কমপক্ষে 100 কর্মী নিহত হয়েছে। অক্টোবর মাসের শুরুতে বিপ্লবী সৈনিক সংস্থা ক্যান্টনমেন্টে একটি লিফলেট বিলি করে। খন্দকার মোস্তাকের প্রাসাদ ষড়যন্ত্রের ব্যাপারে সৈনিকদের সতর্ক থাকতে বলা হয় সেই লিফলেটে। লুৎফা, জানো আজ জেনারেল জিয়া ফোন করেছিলেন। কি বললেন? বললেন তাহের, তোমার লোকেরা আমার টেবিলেও লিফলেট রেখে গেছে। তারপর রেগে গেলেন নাকি? আরে না, আমাকে অ্যাসিওর করলেন সৈনিক সংস্থার কাজ সম্পর্কে তিনি আবার আছেন, আর আমি যে পুরো ব্যাপারটা লিড করছি সেটাও তিনি জানেন। ও আচ্ছা। ফারুক, যিনি একজন মেজর, প্রেসিডেন্টের জন্য নির্ধারিত গাড়িটি নিয়ে চারিদিকে ঘোরেন, সৈনিকদের নির্দেশ দেন। মেজর জেনারেল, ব্রিগেডিয়ার প্রমুখরা বোকা বোকা চোখে তা দেখেন। সেনাপ্রধান জিয়াউর রহমান বিশেষ একটি সানগ্লাস পরেন আজকাল। সানগ্লাসে ঢেকে রাখা যায় চোখের অপমান। তার উপর প্রচণ্ড চাপ ছিল এই মেজরদেরকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে, কিন্তু তিনি সেটা করছিলেন না। চেইন অফ কমান্ড নাই আরবিতে, জিয়া রহমান ঠিক করতে পারে না। We must bring those majors under chain of command. We cannot allow this to go on like this forever. বঙ্গভবনের নিরাপত্তা প্রত্যাহারের মধ্য দিয়ে শুরু হয় পাল্টা অভ্যুত্থান। সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দী করা হয়। একটা গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা, কিন্তু খালেদ রক্তপাত এড়াতে চান। তিনি টেলিফোনে বঙ্গভবনের মেজরদের আত্মসমর্পণের প্রস্তাব দেন। মেজররা প্রত্যাখ্যান করেন সে প্রস্তাব। বিভিন্ন রেজিমেন্টের মধ্যে যে সংঘাতমূলক একটা অবস্থা, সেটা কিন্তু বিরাজ করছিল। বেঙ্গল রেজিমেন্টের মুখোমুখি হলো ট্যাঙ্ক রেজিমেন্ট এবং আর্টিলারি। সমগ্র ক্যান্টনমেন্টকে একটা যুদ্ধ অবস্থার দিকে ঠেলে দেয়। রাত তখন প্রায় 4টা। তো আমি হঠাৎ টেলিফোন বেজে উঠলো। আমি টেলিফোনের রিসিভারটা তুলে তাহেরকে দিলাম। হ্যালো তাহের, জিয়া বলছি, লিসেন কেয়ারফুলি, আই এম ইন ডেঞ্জার, সেভ মাই লাইফ। ওসমানী টেলিফোনে খালেদকে মেজরদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব করেন। বিদ্রোহীদের কাবু হতে দেখে স্বস্তি পান খালেদ। নভেম্বরের 3 তারিখ সন্ধ্যায় দেশের ইতিহাসের বিভৎসতম নাটকের কুশীলবদের নিয়ে বিমান পেরিয়ে যায় বাংলাদেশের সীমান্ত। স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বকারী 4 নেতার নিথর দেহ পড়ে থাকে জেলখানার সেলে।
নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানকে সাথে নিয়ে খালেদ মোশাররফ সরাসরি চলে যান বঙ্গভবনে। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে মেজর জেনারেল পদে উন্নীত করে সেনাবাহিনী প্রধান করা হয়। অফিসারদের নির্দেশ মেনে সিপাহীরা একে অন্যের দিকে অস্ত্র তাক করে আছেন। সকালে পূর্বে তো বিকালে তাদের বলা হচ্ছে পশ্চিমে বন্দুক ঘোরাতে। কিন্তু এটি ভাববারও যেন কোনো ফুসরত নেই যে অস্ত্রগুলো ধরে আছে কিছু রক্তে মাংসের মানুষ, যাদের আছে বোধ, বিবেচনা, অহং। সেই মানুষেরা নড়ে চড়ে ওঠে এবার। 4 নভেম্বর ভোরবেলা বিপ্লবী সৈনিক সংস্থার বেশ কিছু সদস্য চলে আসেন নারায়ণগঞ্জের তাহেরের কাছে। এটা স্যার কোন ধরনের আর্মি? কে চিফ হবে, কে প্রেসিডেন্ট হবে, এইসব ঝগড়াঝাটিতে আমরা সিপাহীরা কেন মরবো? স্যার, অফিসারদের দিন শেষ, আপনি অর্ডার দিন, আমরাই ক্ষমতার দখল করব। আমি তোমাদের সাথে একমত। এই অবস্থা চলতে দেওয়া যায় না। আমাদেরকে অবশ্যই আমাদের পার্টির লিডারদের সাথে বসতে হবে। তোমরা সবাই রেডি থেকো। আমি আজকেই মিটিং করে পরবর্তীতে কি কর্মসূচি হবে সেটা দেব। 5 নভেম্বর সন্ধ্যায় খন্দকার মোস্তাক পদত্যাগপত্রে সই করেন। কলঙ্ক আর ইতিহাসের অভিশাপ নিয়ে শেষ হয় খন্দকার মোস্তাকের 81 দিনের রাজত্ব। কিন্তু আমরা উদ্বিগ্ন হলাম যখন আমরা দেখলাম যে খালেদ মোশাররফ ঠিক 15ই আগস্টের খুনিদের মতনই উনি সশস্ত্র বাহিনীর ভিতরে শৃঙ্খলা আনতে পারলেন না। তখন শত শত সৈনিক বিভিন্ন ইউনিট থেকে বেরিয়ে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। কর্নেল তার বাধ্য হয়ে এলিফ্যান্ট রোডে এসে বসলেন। জাসদ নেতৃবৃন্দ খালেদ মোশাররফের অভ্যুত্থানকে বিশৃঙ্খল একটা অভ্যুত্থান হিসাবে চিহ্নিত করেন। চেইন অফ কমান্ড প্রতিষ্ঠার নামে খালেদ মোশাররফ মূলত তার সেনাপ্রধান হওয়ার ইচ্ছাই চরিতার্থ করেছেন, এমন মন্তব্য উঠে আসে মিটিংয়ে। আর্মিতে একটা টোটাল কাওয়াস তৈরি হয়েছে। স্টেট এখন সবচেয়ে ভালনারেবল জায়গায় আছে। এই মুহূর্তে আমার মনে হয় যে আমাদের ইন্টারভেন করা উচিত। সিপাহীদের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ যদি না ঘটাতে পারি, তাহলে আমরা যাই করছি না কেন সেটা একটা আর্মি ক্রুতে পরিণত হবে। আমি দাদার সাথে একমত। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয় বিপ্লবী সৈনিক সংস্থার নেতৃত্বে সংগঠিত হবে অভ্যুত্থান। জাসদ তার গণবাহিনী এবং অন্যান্য সংগঠন সহ ছাত্র শ্রমিক জনতাকে এই বিপ্লবে সামিল করবে। এটি হবে সিপাহী জনতার বিপ্লব। আমরা একটা অভ্যুত্থানে যাব, আপনারা সেই অভ্যুত্থানের নেতৃত্ব দেবেন। তার আগে ক্যান্টনমেন্টে আমরা একটা লিফলেট ছড়াবো। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনারা কি অর্জন করতে চান সেটা লেখেন। মনে রাখিবেন, এখন সিপাহী আর জনতার ভাগ্য এক। তাই সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করিতে হইবে। সিপাহী সিপাহী ভাই ভাই, সুতরাং সিপাহীদের ঐক্যবদ্ধভাবে অফিসারদের এই ক্ষমতার লড়াইকে রুখিয়া দাঁড়াইতে হইবে। আসুন ঐক্যবদ্ধভাবে বিদ্রোহ করি। 10,000 লিফলেট প্রচার করছে, আর এর সৈনিকদের ভিতরে আরো বেশি আলোকিত হয়েছে। যারা বিপ্লবী সৈনিক সংস্থার তৎপরতা সম্পর্কে অবগত ছিলেন না, তারাও এই লিফলেট পড়ে মুহূর্তে জ্বলে ওঠেন বিদ্যুতের মতো। সাধারণ সিপাহীরা তীব্র দাবি তোলেন, অভ্যুত্থান যদি ঘটাতেই হয় তবে আর দেরি কেন, ঘটাতে হবে পরদিনই। যে কোনো পরিণতি মাথায় পেতে নিতে তারা প্রস্তুত। সমগ্র ক্যান্টনমেন্টের সিপাহীরা বিদ্রোহের দিকে উদ্বুদ্ধ হয়েছে। এটার যে প্রতিক্রিয়া এত দ্রুত হবে সেটাও কিন্তু সবাই কেউ ভাবতে পারেনি। আমরা পরিস্থিতির সামনে পড়ে গেছি। সেই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় সেইটার আমরা পরিকল্পনা করেছি। লিফলেটের কারণে সিপাহীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এমন খবর পেয়ে খালেদ মোশাররফ বিপ্লবী সৈনিক সংস্থার নেতাদের খুঁজে বন্দী করার নির্দেশ দেন। সৈনিকরা বলছে আমাদের জীবন বিপন্ন, আপনারা যদি না বলেন আমরা আমাদের মতন সিদ্ধান্ত নিব। আবু ইউসুফের এলিফ্যান্ট রোডের 336 নম্বর বাসাটি তখন আবারও সরগরম। জাসদের তরুণ কর্মী ছাড়াও সেনাবাহিনী থেকে চলে এসেছে অসংখ্য সিপাহী। সিপাহীরা তাহেরের কাছে জানান, প্রতিটি মুহূর্ত এখন গুরুত্বপূর্ণ। আগামীকালের মধ্যে কিছু ঘটাতে না পারলে তখন আর করার কিছুই থাকবে না। আমি জানি যে এরকম একটা সিচুয়েশনের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত নই, কিন্তু আমাদের ফিরে আসবার উপায় নেই। অভ্যুত্থান ঘটাতেই হবে এবং তা কালকে। অভ্যুত্থান যারা ঘটাবে তারা প্রস্তুত, তাদের আর কিছুতে ঠেকিয়ে রাখা যাবে না। ঘটনার গতিপথকে আমাদের এখন ফলো করতেই হবে। আমরা এমন এক সন্ধিক্ষণে এসে পৌঁছেছি, দিস হ্যাজ টু বি নাও অর নেভার। কাল মধ্যরাতের পরেই অর্থাৎ 7ই নভেম্বর আমি অভ্যুত্থান ঘটাতে চাই। তবে পার্টি পুরোপুরি প্রস্তুত নয় বলে আমি মনে করি জাসদ কিংবা সৈনিক সংস্থার ক্ষমতা দখল করা এখন ঠিক হবে না। তাই এই মধ্যবর্তী সময়ে আমি জেনারেল জিয়ার কথা ভাবছি।
তাকে ক্ষমতায় বসিয়ে আমাদের সব পার্টি লিডারদের কারামুক্তি নিশ্চিত করতে হবে। তারপর আমরা কিছুটা অর্গানাইজড হলে আমরা ক্ষমতা দখল করে নিতে পারি। কিন্তু জেনারেল জিয়া আমাদের পক্ষে থাকবেন সে ব্যাপারে আপনি কতটা নিশ্চিত? এই মুহূর্তে জিয়ার ভবিষ্যৎ বলে কিছু নেই। তিনি ইতিমধ্যে আর্মি থেকে রিজাইন করেছেন, বসে আছেন বন্দী হয়ে। তাকে যে কোনো মুহূর্তে মেরেও ফেলা হতে পারে। একজন মৃত্যু পথযাত্রী লোক আর কতটা সাহস দেখাতে পারে বলেন? পরিস্থিতি বিবেচনা করে সিরাজুল আলম খান সহ জাসদ নেতৃবৃন্দ কর্নেল তাহেরের এই প্রস্তাবকে শেষ পর্যন্ত সমর্থন করেন। ঘটনাচক্রে আর কাকতালীয় সমপাতনে জিয়াউর রহমানের পাদপ্রদীপের আলোয় চলে আসার সম্ভাবনা তৈরি হয়। সেদিন রাতে বিপ্লবী সৈনিক সংস্থার সদস্যদের সঙ্গে চূড়ান্ত মিটিংয়ে বসেন তাহের। এবার মিটিং আবু ইউসুফের বন্ধু ইঞ্জিনিয়ার আনোয়ার সিদ্দিকের গুলশানের বাসায়। সেই গুলশানের বাসায় খুব বড় তার ড্রয়িং রুম, সেখানে সৈন্যরা এসছে। প্রায় 500 সৈনিক ছাদে বসেছিলাম। আমরা বিপ্লবের ওই দিনের দায়িত্ব নেই। মনে রাখবেন, দেশের এক সংকটাপন্ন পরিস্থিতিতে জনজীবনের শান্তি ফিরিয়ে আনবার জন্যে সেনাবাহিনী এবং জনগণ মিলে এই অভ্যুত্থান ঘটাতে যাচ্ছে। তবে এই অভ্যুত্থানের মূল নেতৃত্বে থাকবে বিপ্লবী সৈনিক সংস্থা। স্যার, জিয়াকে মুক্ত বা খালেদকে বন্দি করবার দরকার কি? দুজনকে মেরে ফেললেই তো হয়। স্পষ্ট বলে দিচ্ছি, কোনো হত্যাকাণ্ড করা যাবে না। খালেদ মোশাররফকে বন্দি এবং জিয়াকে মুক্ত করে আমার কাছে নিয়ে আসবার মধ্য দিয়েই অভ্যুত্থানের সাফল্য নির্ভর করছে। আর 10টি রাতের মতোই আরও একটি রাত নামে ঢাকা শহরে। ঘড়ির কাঁটা মধ্যরাত পেরোয়। সেদিন 7ই নভেম্বর। সেই 1857 সালের পর প্রায় 150 বছর পেরিয়ে আর কিছুক্ষণ পরেই শুরু হবে উপমহাদেশের দ্বিতীয় সিপাহী বিপ্লব। অস্ত্রাগার খুলে বিদ্রোহী সৈন্যরা যার যার মতো হাতে তুলে নেয় হাতিয়ার। সিওডিতেই ফায়ার ওপেন করেন মাহবুব। মাহবুবের ফায়ার শুনবার সাথে সাথে আগে থেকে প্রস্তুত বিপ্লবী সৈনিক সংস্থার শত শত সৈনিক ফায়ার করতে করতে এগিয়ে যেতে থাকে আর্মি হেডকোয়ার্টারের দিকে। প্রত্যেক পয়েন্টে পয়েন্টে আমাদের সৈনিক সংস্থার লোক ছিল। বাংলাদেশের বীর বিপ্লবী জনগণ, বিপ্লবী সৈনিক সংস্থা ও গণবাহিনীর যৌথ নেতৃত্বে সেনাবাহিনীর জওয়ানরা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। আপনারা শান্ত থাকুন। বঙ্গভবন থেকে খালেদ মোশাররফ জানতে পারেন যে ক্যান্টনমেন্টের অধিকাংশ সৈনিক বিদ্রোহে অংশ নিয়েছে। বিপদ আজ করে তিনি আশ্রয় নেন শেরেবাংলা নগরে অবস্থান করা 10ম বেঙ্গলে। তার সঙ্গে কর্নেল হুদা আর হায়দার। সাফায়েত জামিল বঙ্গভবনের দেয়াল টপকে পালিয়ে যান। জেনারেল জিয়াকে বন্দি দশা থেকে মুক্ত করার দায়িত্ব ছিল হাবিলদার হায়ের। আমি জিয়া রহমানকে বললাম, স্যার, কর্নেল তাহের আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে তার কাছে নিয়ে যাবার জন্য। তাহের কোথায়? উনি এলিফ্যান্ট রোডে তার ভাইয়ের বাড়িতে অপেক্ষা করছেন। সৈনিক সংস্থা এবং জাসদের পক্ষ থেকে আমরা আপনাকে মুক্ত করতে এসেছি। ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। জিয়া রহমান তখন আমাদের লাগাইছে। আইয়া দ্বিতীয় গোলন্দাজ বাহিনীতে দেখি পথের ভিতরে মহিউদ্দিন খাড়িয়ে রয়েছে। মেজর মহিউদ্দিন বঙ্গবন্ধু হত্যাকারী। জিয়া রহমানকে কানে কানে কী কথা কইছে আমরা বুঝি না। ও মহিউদ্দিনের কানে কানে শুনে ওরা দ্বিতীয় গোলন্দাজ বাহিনীতে চলে গেছে। জিয়াকে টুফিল আর্টিলারিতে দেখে বন্দি অফিসারদের মধ্যে একটা স্বস্তি নেমে আসে। জিয়া বিপ্লবী সৈনিক সংস্থার সদস্যদের বলেন, তোমরা বরং কর্নেল তাহেরকে এখানে নিয়ে আসো। তাহের আমার প্রাণ বাঁচিয়েছে, সে আমার ভাই। আমি এখানেই তার সাথে মিলিত হতে চাই। স্যার, ওকে স্যার। তারা সরল বিশ্বাসের পরে, তাই তো 2 নেতার দেখা হবে। তো জিয়া এখানে আসে, তাহের এলিফ্যান্ট রোড থেকে নিয়ে আসি। একটা কনভয় এসে আমাদের সেখানে থামলো। নায়েক সিদ্দিক লাফিয়ে নামলো এবং কর্নেল তাহের তখন সেই বারান্দা থেকে চিৎকার করে বললেন, ওয়ার ইজ জিয়া? সিদ্দিক বলেন, উনি আপনাকে টুফিল্ডে যেতে বলেছেন। তখন বলেছে, মাই ফুট। উনি খুব রাগ করলেন, বলে যে দ্য গেম, আওয়ার রেভলিউশন ইজ লস্ট। জেনারেল জিয়ার এই ক্যান্টনমেন্ট থেকে বাইরে না আসার ঘটনার এই ছোট্ট মোচড় বস্তুত বদলে দেয় বাংলাদেশের পরবর্তী ইতিহাস। তাহের ভাই, ইউসুফ ভাই এবং ইনু ভাই তারা যাত্রা শুরু করলেন। তাদের সামনে সেই মিলিটারি কনভয়। তাহের, ইউ হ্যাভ সেভ মাই লাইফ। থ্যাংক ইউ সো মাচ। আমি কিছুই করিনি, যা করার এই সিপাহীরাই করেছে। অল ক্রেডিট গোস টু দ্যাম। লেট মি নো হোয়াট নিডস টু বি ডান। তোমরা যেভাবে বলবে সেভাবেই সব কিছু হবে। কোথাও বসে কথা বলি, চলো।
এসো, তোমরা থাকো। একটা ব্যাপার আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে যে পুরো ঘটনাটি ঘটিয়েছে সিপাহীরা। এখানে কোনো একক পাওয়ার টেক ওভারের ব্যাপার নেই। তবে যেহেতু বিপ্লবটা রাতের অন্ধকারে ঘটেছে, তো স্বাভাবিকভাবেই দেশের মানুষ এটা নিয়ে এক ধরনের বিভ্রান্তির মধ্যে থাকবে। তাই আমরা ঠিক করেছি আগামীকাল আমাদের প্রথম কাজ হবে সরোয়ার্দী উদ্যানে একটা সমাবেশ করা। সেখানে আমি এবং আপনি দুজনেই বক্তৃতা রাখব। দেখো তাহের, আমি তো পলিটিশিয়ান না, আমি জনসভায় গিয়ে ভাষণ দিতে পারবো না। বক্তৃতা তুমি দাও, তোমরা যা ভালো মনে করো তাই করো, আমাকে সরোয়ার্দী উদ্যানে টানাটানি করো না। না না, আমি একা বক্তৃতা দিলে তো হবে না। আপনিও এই ঘটনার একটা ইম্পর্ট্যান্ট পার্ট। এই মুহূর্তে দেশের মানুষ একটা সংকট এবং বিভ্রান্তির মধ্যে আছে, তাদেরকে সুসংহত করা দরকার। তাহের, তুমি এখন সিভিলিয়ান, তুমি গিয়ে বক্তৃতা দিতে পারো। আই এম নট গোয়িং আউট অফ দিস ক্যান্টনমেন্ট। আপনি কিন্তু আপনার কমিটমেন্ট ভঙ্গ করছেন। একটু আগে আপনি বলেছেন আমরা যেভাবে বলবো সেভাবে সব কিছু হবে, কিন্তু সরোয়ার্দী উদ্যানে আমি যাব না। আমরা তখন তাহের ভাই আমি আলাপ করেছি যে পরিস্থিতি হাতের বাইরে চলে গেল। এই জিয়াকে এখন কিছু করা যাবে না। জিয়া নরম থাকতো যদি এলিফ্যান্ট রোডে থাকতো। পরের দিন দিনের আলোতে যখন হাজার হাজার সৈনিকরা সরোয়ার্দী উদ্যানে যেত জনগণের সঙ্গে, সেইখানে আমি রাজনৈতিক চাপটা দিতে পারতাম। কর্নেল তাহের ক্যান্টনমেন্ট থেকে এলিফ্যান্ট রোডে পৌঁছালে রেডিও স্টেশন থেকে হাবিলদার হাই ফোন করে বলেন যে খন্দকার মোস্তাক রেডিওতে বক্তৃতা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাহের ভাই তাড়াতাড়ি আর্টিফিশিয়াল লিমটা পরেই জিপে উঠে আমাদেরকে ইশারা করে আমরা পেছনের জিপে করে রেডিওতে গেলাম। যে দেখি মোস্তাকের হাতে একটা কাগজ। তাহের ভাই আমাকে ইশারা করলেন ওই কাগজটা আনার জন্য। তো আমি মোস্তাকের হাত থেকে কাগজটা নিলাম এবং কাগজটা নিয়ে আমরা দেখলাম যে মোস্তাকের ওই কাগজটা হচ্ছে কন্টিনিউশন অফ মোস্তাক গভর্নমেন্ট। কনস্পিরেসির দিন শেষ। You have created enough trouble for this nation. Now get out from this radio station immediately. তা নাহলে আপনার জিও আমি টেনে ছিঁড়ে ফেলবো। তাহের, You shut up! হাই, বের করে এদেরকে এক্ষুনি। বলো ধাক্কা দিয়ে বার করছি মোস্তাকের। ক্যান্টনমেন্টে রেকর্ড করা জিয়ার একটা বক্তৃতা প্রচার করা হয়েছে রেডিওতে। সেখানে জিয়া নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করেছেন। সিপাহীদের অভ্যুত্থানের কথা বললেও বক্তৃতায় জিয়া কোথাও অভ্যুত্থানের পেছনে জাসদ কিংবা কর্নেল তাহেরের কথা উল্লেখ করেন। আমরা ছুটে গেলাম। তাহের ভাই বললো, হোয়াট ইজ দিস? আপনি কেন সেনা প্রধান সামরিক আইন প্রশাসক কীভাবে বললেন? এটা তো সবাই মিলে ঠিক করবো আমরা। সৈনিক এবং জনতা সেদিন পরস্পরের সাথে মিলিত হয় ঢাকার রাজপথে। সাধারণ মানুষ উঠে পড়ে সৈনিকদের ট্রাকে, কেউ এগিয়ে গিয়ে ফুলের মালা পরিয়ে দেয় কামানের নলের গলায়, কেউ উঠে পড়ে ট্যাঙ্কে। 17 নভেম্বর সকাল 9টার দিকে খন্দকার মোস্তাক এবং মাহবুব আলম চাষি এরা গোপনে জিয়া রহমানের সাথে বৈঠক করে জিয়া রহমানকে কনভিন্স করলেন যে কর্নেল তাহেরের সাথে এক পথে চলাটা ঠিক হবে না। বোস্টার তখন আমেরিকান রাষ্ট্রদূত, সেও বঙ্গভবনে গেল, জিয়াউর রহমানও বঙ্গভবনে চলে গেল। এই চক্রান্তে শুরু হয়ে গেল, চক্রান্তকারীরা এক হয়ে গেল। মোস্তাককে সামাল দিয়ে তাহের আবার ছুটে যায় ক্যান্টনমেন্টের টুফিল আর্টিলারিতে। সেখানে গিয়ে দেখেন মিটিং শুরু হয়ে গেছে। সেখানে উপস্থিত আছেন মেজর জেনারেল জিয়া, মেজর জেনারেল খলিলুর রহমান, এয়ার ভাইস মার্শাল তোয়াব, রিয়ার অ্যাডমিরাল এমএইচ খান, জেনারেল ওসমানী, মাহবুবুল আলম চাষি। ওয়েলকাম তাহের, প্লিজ হ্যাভ এ সিট। Colonel Tahir, we have decided to continue the government with Khandakar Mustak as the president. Well, if you have already decided it, then I have no business to stay here. Please, Tahir, stay on. Tell us, what plan do you have? We cannot allow this nuisance to go on forever. I want Khandakar Mustak to be completely out of the scene. Whom do you have in your mind? আমাদেরকে প্রথমে একটা বিপ্লবী পরিষদ করতে হবে, গঠন করতে হবে সর্বদলীয় জাতীয় সরকার। সেই সরকারের কাজ হবে ইমিডিয়েটলি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেয়া এবং সকল পলিটিক্যাল প্রিজনারদেরকে মুক্ত করা। এছাড়া কোনো দিকে ঘটনা টার্ন করানোর চেষ্টা করলে পরিণতি অত্যন্ত খারাপ হবে। আর এই ইন্টারিম পিরিয়ডে কাকে চার্জে রাখা যায় সে ব্যাপারে আপনারা নাম প্রপোজ করতে পারেন। জাস্টিস সাইম আপাতত হেড অফ দ্য স্টেট থাকতে পারেন, জেনারেল জিয়া আর্মি চিফ থাকবেন। We must move quickly. কর্নেল তাহেরের দৃঢ়তার মুখে খুনি মোস্তাক বাদ, জেনারেল ওসমানী বাদ, যারা মোস্তাকের সহযোগী, মাহবুব আলম চাষিকে হটিয়ে দেওয়া হলো এবং সাইমকে রাষ্ট্রপতি বানানো হয়। সিদ্ধান্ত হয় সব রাজনীতিবিদদের নিয়ে
একটা উপদেষ্টা পরিষদ গঠন করার। মিটিং শেষে ক্যান্টনমেন্টে সিপাহীদের মুখোমুখি হন কর্নেল তাহের এবং জেনারেল জিয়া। আপনি সৈনিকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি রাজনীতি বুঝি না, ধৈর্য ধরেন, নিজেদের ইউনিটের শৃঙ্খলা বজায় রাখেন, আপনাদের দাবিগুলি লিখিত দেন। তাহের ইতিমধ্যে জেনেছেন যে খালেদ মোশাররফকে হত্যা করা হয়েছে। যে 10ম বেঙ্গলে খালেদ আশ্রয় নিয়েছিলেন সেই ইউনিটেরই আসাদ এবং জলিল নামে 2 মেজর খালেদ মোশাররফ, কর্নেল হুদা এবং হায়দারকে প্রকাশ্যে গুলি করেছেন। জিয়াউর রহমানের কাছে প্রশংসা পাওয়ার জন্য, যেহেতু জিয়াউর রহমান ততক্ষণ টুফিল আর্টিলারিতে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। জিয়াকে আমাদের গ্রিপে আনতেই হবে। জিয়া বলেছেন সৈনিকদের দাবি দাওয়াগুলো লিখিত আকারে তার কাছে দিতে। আজকের মধ্যেই লিখিত দাবি দাওয়াগুলোতে তার সই নিতে হবে, তারপর তাকে বাধ্য করা হবে সেই দাবি মানতে। অফিসার এবং জওয়ানদের ভেদাভেদ দূর করতে হবে। অফিসারদের আলাদাভাবে নিযুক্ত না করে সামরিক শিক্ষা এবং যোগ্যতা অনুযায়ী সামরিক বাহিনী থেকেই পদমর্যাদা নির্ণয় করতে হবে। আজ থেকে বাংলাদেশের সেনাবাহিনী হবে গরিব শ্রেণীর স্বার্থ রক্ষাকারী গণবাহিনী। বিকেল 5টায় বাংলাদেশ সেনাবাহিনী আমূল পাল্টে ফেলার এমন সব দাবি নিয়ে তাহের, ইনু ও সৈনিক সংস্থার কয়েকজন নেতা চলে যান রেডিও স্টেশনে। জিয়া রহমান রেডিও স্টেশনে আইয়া আমার কাঁধে হাত দিয়া বলছিল, জলিল রবকে আজই মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করব। আর হ্যাঁ, সৈনিকদের বেতন অত তো বাড়ানো যাবে না, 300 টাকা দেওয়া যেতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছ, ব্যাটম্যান প্রথাও তো বাতিল হতে হবে। আপনি মুখে না বলে এই দাবিনামার কপিগুলোতে সই করেন। দেখি কপিগুলো। কলম আছে কারো কাছে? রাত পোহালে সৈনিকরা খোঁজ পান তাদের যে 12 দফা পত্রিকা এবং রেডিওতে প্রচারিত হবার কথা ছিল তা বন্ধ করে দিয়েছেন জিয়া। জিয়া রহমান এই বিশ্বাসঘাতকতা করছে সৈনিকদের সাথে। তাহের, তোমার লোকেরা আমার অফিসারদের হত্যা করছে। আমি এক্ষুনি আসছি ক্যান্টনমেন্টে। তোমার আসার দরকার নেই, ক্যান্টনমেন্টে বাইরের সোলজারদের তুমি ভেতরে পাঠাও। কর্নেল তাহের আমাকে জিজ্ঞাসা করছে অফিসার হত্যা করছে কে। আমি কইছি আপনি তো হত্যার আমরা করি না, জিয়া রহমান মুস্তাকের লোকজন করছে। আমরা তো পরিকল্পনা করেছি। তা আমরা যদি বলতাম যে অফিসার মেরে ফেলো, তাহলে সেই রাতে কোনো অফিসার বাঁচতে পারত? জিয়াউর রহমান সমর্পণ করেছেন অনেকটা দক্ষিণপন্থীদের কাছে। তার চারপাশে একটা বলয় তৈরি হয়ে গেছে এবং একটা দূরত্ব তৈরি হয়ে গেছে কর্নেল তাহেরের সঙ্গে। আমাদের এখন প্রধান বাধা জিয়াউর রহমান। তাকে কিভাবে ট্যাকল করব সেটাই এখন প্রশ্ন। আমি তো আগেই বলেছি আমরা এখন রেডি না। এই মুহূর্তে জিয়াউর রহমানের সাথে আবার কনফ্রন্টেশনে যাওয়া কি ঠিক হবে? জিয়া যদি বিশ্বাসঘাতকতা না করতেন, অবস্থা ডেফিনেটলি আমাদের কন্ট্রোলে আনতে পারতাম। কিন্তু জিয়ার সঙ্গে আপোষ করার কোনো প্রশ্নই ওঠে না। সিদ্ধান্ত হয় সৈনিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জিয়ার উপর চাপ অব্যাহত রাখতে হবে। ক্যান্টনমেন্টের বাইরের সৈনিকরা অস্ত্র জমা দেবেন না। জলিল রব যেহেতু মুক্ত হয়েছেন, তারা জাসদের গণসংগঠনগুলো সক্রিয় করে তুলবেন। মেজর জিয়াউদ্দিনকে বলা হয় সুন্দরবনে তার পুরনো এলাকার দখল নিতে। আমাকে যে দায়িত্ব দেওয়া হলো সেটা আমি পালন করলাম, কিন্তু অন্য যাদেরকে দায়িত্ব দিয়েছিল অন্যান্য ক্যান্টনমেন্টগুলোতে বিদ্রোহ ঘটানোর, তারা সেটা পালন করতে পারেনি, ব্যর্থ হয়েছে। তাহের যখন জিয়াকে মোকাবেলার নানা পথ বের করছেন, জিয়া তখন একের পর এক সিপাহীদের সাথে মিটিং করে চলেন ক্যান্টনমেন্টে। নানা নাটকীয়তা করেন তিনি সেসব মিটিংয়ে। কোরআন শরীফ ছুঁয়ে সৈনিকদের সামনে 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার ঘোষণা দেন। যশোর ক্যান্টনমেন্ট থেকে স্পেশাল কমান্ডো ইউনিটকে ঢাকায় এনে ঘিরে ফেলেন ঢাকা ক্যান্টনমেন্ট। গোয়েন্দা বিভাগকে কাজে লাগিয়ে ক্যান্টনমেন্টে সৈনিক সংস্থার সৈন্যদের চিহ্নিত করে এক এক করে গ্রেফতার করা হয়। অভিযান চলে সারা দেশে। গ্রেফতার করা হয় হাজার হাজার গণবাহিনী কর্মী। শাহজাহান সিরাজের বউ রাবিয়া সিরাজ টেলিফোন ধরে বলেন যে এইমাত্র এখান থেকে পুলিশ এসে শাহজাহান সিরাজ, রব, জলিল, ইনু সবাইকে ধরে নিয়ে গেছে। ক্রোধ, আক্রোশ আর খানিকটা অসহায়তা ঘিরে ধরে যেন তাহেরকে। টের পান পরিস্থিতি তার জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। জানেন সম্ভাবনা নেই বললেই চলে, তবু তাহের চেষ্টা করেন জেনারেল জিয়ার সঙ্গে যোগাযোগের। যে লোকটির সঙ্গে তেল ঢালার মুক্তিযোদ্ধা ক্যাম্পে বহুদিন চা খেতে খেতে গল্প করেছেন একসাথে, মাঝরাতে ফোন করে যে লোকটি তার জীবন রক্ষার অনুরোধ জানিয়েছে, বন্দি দশা থেকে মুক্ত হয়ে যে লোকটি জড়িয়ে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তার সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহের। টেলিফোন করেন বহুবার, কিন্তু প্রতিবারই বলা হয় তিনি ব্যস্ত আছেন, ফোন ধরতে পারবেন না। একদিন শুধু তাহের ফোনে পান উপসেনা প্রধান HM এরশাদকে। জিয়াকে বলবেন সে একটা বিশ্বাসঘাতক এবং আমি কখনোই আপোষ করব না। সৈনিকদের 12 দফার ব্যাপারে কোনো ছাড় দেব না।
জাসদ লিডার এবং আমার ভাই আবু ইউসুফকে অ্যারেস্ট করার পরিণাম ভালো হবে না। আমি তো কেবল ইন্ডিয়া থেকে আসলাম, আমি এসবের কিছুই জানি না। তাকে বলবেন বিশ্বাসঘাতকতার পরিণাম তাকে ভোগ করতেই হবে। নভেম্বর 1975 জাসদ গণবাহিনী ও বিপ্লবী সৈনিক সংস্থার সদস্যদের নিয়ে মিটিং করছেন তাহের। আমাদের SM হলে হাউস টিউটারের কক্ষে। আমি যখন সেখানে পৌঁছাবো, আমি ঢোকবার আগেই দেখলাম যে একটা ট্রাক বেরিয়ে যাচ্ছে। শুনলাম যে সেখানে পুলিশ এসে অবরোধ করেছিল এবং সেখান থেকে কর্নেল তাহের গ্রেপ্তার হয়ে গেছেন। এরকম একটা পরিস্থিতিতে এক মারাত্মক সিদ্ধান্ত নিয়ে বসেন বিপ্লবী গণবাহিনীর সুইসাইড স্কোয়াড। আনোয়ার ভাই বললেন যে তোমাদের একটা অপারেশন করতে হবে, কোনো একটা অ্যাম্বাসেডারকে তোমরা যদি জিম্মি করে ফেলতে পারো তাহলে কর্নেল তাহেরকে মুক্ত করা যেতে পারে। তখন বাহার, আমি সহ আমার 4 সাথী সেই অপারেশনে যাই। 6 জনের মধ্যে তো 4 জনই মারা গেছে। দ্বিধাহীন চিত্তে তারা কিন্তু এগিয়ে গেছে। তাহের যখন অ্যারেস্ট হয়ে যায় তারপরে থেকে আমরা কোনো যোগাযোগ করতে পারছিলাম না, জানি না তাহের কোথায় আছে। 1976-এর জুনে দেশের নানা জেলে ছড়িয়ে থাকা জাসদ এবং সৈনিক সংস্থার বন্দীদের একে একে আবার আনা হয় ঢাকা সেন্ট্রাল জেলে। বিচার করার জন্য গঠিত হয়েছে বিশেষ সামরিক আইন ট্রাইব্যুনাল। আমাদের কারাগারের চারপাশে যে উঁচু উঁচু ভবনগুলো, সেগুলোর ছাদে মেশিন গান পোস্ট বসানো হয়েছে। ভেতরেও সশস্ত্র বাহিনী, বাইরেও সশস্ত্র বাহিনী। ডিআইজির ছোট্ট রুমটিকে রূপান্তরিত করা হয় একটি আদালতে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয় কর্নেল ইউসুফ হায়দারকে। KB ইউসুফ হায়দার, তিনি একজন সেই পাকিস্তানের পুরো সময়টা জুড়ে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ হয়ে যিনি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এই ট্রাইব্যুনাল যে রায় দেবে তার বিরুদ্ধে কোনো প্রকার আপিল করা যাবে না। আইনজীবীদের শপথ করানো হয় যে 7 বছর সময়ের মধ্যে এই বিচারের চূড়ান্ত গোপনীয়তা মানতে হবে। তাদের বলা হয়েছিল একটা শব্দ যদি বের করা হয় তাহলে 3 বছরের কারাদণ্ড। এই মুচলেখা দিয়ে উকিলরা ওখানে দাঁড়িয়েছিল। এরপর রাজসাক্ষীদের আনা হয় আসামি চিহ্নিত করতে। প্রধান রাজসাক্ষী কর্পোরাল ফখরুল, যিনি আনোয়ারদের ধরিয়ে দিয়েছিলেন। এছাড়া হাবিলদার বারি, যিনি অভ্যুত্থানের আগে আলোড়ন সৃষ্টিকারী লিফলেটটি লিখেছিলেন, এবং সুবেদার মাহবুব, যিনি অভ্যুত্থান শুরুর প্রথম ফায়ারটি করেছিলেন। তারা এসে যখন সাক্ষীগুলো দেখছিল, তাদের অসহায় চেহারা আমরা দেখেছি। সেই চেহারা দিয়ে তারা বুঝিয়ে দিচ্ছিল যে তারা নিরুপায়। টর্চার করে তাদের সিগনেচার নিয়ে রাজসাক্ষী বানানো হয়েছিল। একদিকে টর্চার, অন্যদিকে প্রলোভন, দুটোই করা হয়েছে। ঢাকা জেলখানার থেকে ডিয়া ভাইতে নিয়ে গেছে, নিয়ে বহু টর্চারিং করছে। জিয়া রহমান করছে 3টা কথা কইতাম। 3টা কথা কি, ইন্ডিয়ান টাকা খাইছে কর্নেল তাহের, সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ও অফিসার হত্যা করছে কর্নেল তাহের। এই 3টা কথা কইলে তোমারে সপরিবারে আমেরিকা পাঠিয়ে দেব। যারা রাজি হয়েছে তাদেরকে বিদেশে পাঠিয়ে দিছে। জিয়া রহমানের টপ ওরা গিল্লা পালাইছে, আমি গিলি না। জিয়াউর রহমান সিপাহী বিদ্রোহে জড়িত সিপাহীদেরকে উনি তখন দমন করতে সাহস পাননি। 77 সালে যখন অফিসারদের একটা সেনা বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহের কেন্দ্র করে উনি কয়েক হাজার সিপাহীকে হত্যা করলেন। এর মধ্যে অধিকাংশই মুক্তিযোদ্ধা, 90%-এর বেশি মুক্তিযোদ্ধা। I've recently been told by an army source that it was as many as possibly 3,000 men were either killed in firing squads or being taken off to the gallows. এভাবে প্রত্যেক রাত্রে 30, 40, 50 জন ফাঁসি হতো। যারা ড্রেন পরিষ্কার করতো কয়েদি, ওরা এসে আমাদের কাছে কান্নাকাটি করতো। 30, 40, 50 জন, আর যখন পোস্টমর্টম হতো প্রচুর রক্ত ড্রেনে যেত, 3-4 ইঞ্চি রক্ত জমাট বেঁধে থাকতো। মানুষের রক্ত এইভাবে তাদের ঠেলে ঠেলে পরিষ্কার করতে হতো। ওরা এসে কান্নাকাটি করতো, বলতে এটা সহ্য করতে পারি না আমরা, আমাদের বিবেক বিবেচনা সব অন্ধ হয়ে যায়। So Zia Rahman became one of the leading violators of human rights in modern South Asian history. মামলা শুরু হলে অভিযুক্তদের আইনজীবীরা অভিযোগগুলো এক এক করে খণ্ডন করতে শুরু করেন। প্রথম অভিযোগ, বৈধ সরকারকে উৎখাতের অপচেষ্টা। মাননীয় আদালত, কোন বৈধ সরকারের কথা বলছেন এখানে? প্রথমত বৈধ সরকার ছিল শেখ মুজিবের, তাকে উচ্ছেদ করেছে মোস্তাক সরকার। দ্বিতীয়ত মোস্তাক সরকারকে উচ্ছেদ করেছেন খালেদ মোশাররফ। খালেদ মোশাররফ বিচারপতি সায়েমকে প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছিলেন। জেনারেল জিয়া এবং কর্নেল তাহের উভয়ই সিপাহী অভ্যুত্থানের পর বিচারপতি সায়েমকেই প্রেসিডেন্ট হিসাবে বহাল রাখলেন। তাহলে উৎখাত হলো কে? কোন সরকার উৎখাত করলো? সুতরাং অভিযোগ সুনির্দিষ্ট নাই, এই মামলা চলতে পারে না। দ্বিতীয় অভিযোগ করা হয়েছে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির। মাননীয় আদালত, তাহেরের নেতৃত্বে 7 নভেম্বর
অভ্যুত্থানের মাধ্যমে বন্দিদশা হতে মুক্ত হয়েছিলেন জিয়া, এবং জেনারেল জিয়াই তাহেরকে এরকম একটি উদ্যোগ নিতে অনুরোধ করেছিলেন। সর্বোপরি এই অভ্যুত্থানের তথাকথিত বিশৃঙ্খলার সম্পূর্ণ বেনিফিশিয়ারি জেনারেল জিয়া। জিয়া বলেছেন, এই দিনে সেনাবাহিনী এবং জনগণ দেশের সার্বভৌমত্ব সংহত করেছে, তাহলে প্রশ্ন জাগে একই দিনে বিশৃঙ্খলা আর সংহতি হয় কি করে? এ বড় অদ্ভুত অসার অভিযোগ। এই মামলার এমনই সব অসংখ্য স্ববিরোধিতা আর অযৌক্তিকতা তুলে ধরলেও আদালত সেগুলোকে গ্রাহ্য করে না। চাকরির দায়ে ষড়যন্ত্রের তাবেদারি করছেন, এখনো সময় আছে সত্যের পক্ষে এসে দাঁড়ান, না হলে ইতিহাস আপনাদের কাউকে ক্ষমা করবে না। আর যদি মামলা চালাতেই চান, তাহলে জেনারেল জিয়া এবং জেনারেল ওসমানীকে আমি আদালতে দেখতে চাই। তারা এসে সাক্ষী দিক, তারা আমাদের মুখোমুখি। তাহের এবং তার সঙ্গীদের যেদিন দ্বিতীয় দফা বিচার শুরু হয়, সেদিন ট্রাইব্যুনালের সদস্যদের সাথে কথা বলার ইচ্ছা নিয়ে লরেন্স লিফশুলস ঢাকা সেন্ট্রাল জেলের গেটে গিয়ে দাঁড়ান। I was there trying to take photographs of them as they went in. And after about 3 or 4 days, I was detained and brought into a building on the outside of the jail where my camera was examined and my film was taken out. I was taken to some police office for a while and then put under house arrest until the next flight to Bangkok. কদিন ধরে এক এক করে জবানবন্দি দেন আনোয়ার, ইউসুফ, জলিল, ইনু, মান্না। সবশেষে জবানবন্দি দিতে ওঠেন তাহের। জনাব চেয়ারম্যান এবং ট্রাইব্যুনালের সদস্যবৃন্দ, আপনাদের সামনে দণ্ডায়মান এই মানুষটি, যে মানুষটি এই আদালতে অভিযুক্ত, সেই একই মানুষ এদেশের স্বাধীনতা এবং মুক্তি ছিনিয়ে আনবার জন্য রক্ত দিয়েছিল, শরীরের ঘাম ঝরিয়েছিল, এমনকি নিজের জীবন পর্যন্ত পণ করেছিল। আজ এটা ইতিহাসের অধ্যায়। একদিন সেই মানুষটির সমস্ত কর্মকাণ্ড এবং কীর্তির মূল্যায়ন ইতিহাস অতি অবশ্যই করবে। বাঙালি বীরের জাতি 7ই নভেম্বরের অভ্যুত্থান থেকে তারা যে শিক্ষা ও দিক নির্দেশনা পেয়েছে, তা ভবিষ্যতে তাদের সব কাজে পথ দেখাবে। জিয়া শুধু আমার সাথেই নয়, বিপ্লবী সেনাদের সাথে 7ই নভেম্বরের পবিত্র অঙ্গীকারের সাথে, এক কথায় গোটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের জাতির ইতিহাসে আর একটাই মাত্র এরকম বিশ্বাসঘাতকতার নজির রয়েছে, তা হচ্ছে মীর জাফরের। বাঙালি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে সে গোটা উপমহাদেশকে 200 বছরের গোলামির পথে ঠেলে দিয়েছিল। জনাব চেয়ারম্যান, শেষে শুধু বলবো, আমি আমার দেশ ও জাতিকে ভালোবাসি। এ জাতির প্রাণে আমি মিশে রয়েছি। কার সাহস আছে আমাদের আলাদা করবে? নিঃশঙ্ক চিত্তের চেয়ে জীবনে আর কোনো বড় সম্পদ নেই। আমি তার অধিকারী। আমি আমার জাতিকে তা অর্জন করতে ডাক দিয়ে যাই। বিপ্লব দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক স্বদেশ। দীর্ঘ 6 ঘণ্টা ব্যাপী জবানবন্দি দেওয়ার পর ক্লান্তি নেমে আসে তাহেরের মনে। অন্তহীন ঝড়ঝাপটায় অশান্ত তিনি। মনের গভীরতম বেদনার কথা বলতে ইচ্ছে হয় কাউকে। সে রাতে চিঠি লিখতে বসেন লুৎফাকে। আমাদের জীবনে নানা আঘাত দুঃখ এসেছে তীব্রভাবে, প্রকাশের অবকাশও নেই। ভয় হয় যদি সে প্রকাশ কোনো সহকর্মীকে দুর্বল করে তোলে। ভয় হয় যদি কেউ আমাকে সমবেদনা জানাতে আসে, আমাকে, আমার জাতিকে ছোট করে। তাই মাঝে মাঝে মন ব্যাকুল হয়। তোমাকে পেতে চাই নিবিড়ভাবে, তোমার স্পর্শ, তোমার মৃদু পরশ আমাকে শান্ত করুক। কিন্তু তাহের কিংবা লুৎফা কেউ জানেন না যে পরস্পরকে স্পর্শ করে নিজেদেরকে শান্ত করবার সে সুযোগ আর তাদের জীবনে আসবে না কোনোদিন। কারাগারে যখন তাহেরের গোপন বিচার চলছে, জিয়া তখন সেনাবাহিনীর ভেতর বাইরে, দেশের ভেতর বাইরে নানা শক্তির সাথে সেরে নিচ্ছেন বোঝাপড়া। জিয়া তখন আর কোনো একক ব্যক্তি নন, একটি সম্মিলিত শক্তির প্রতিভূ। 17 জুলাই 1976 সব অভিযুক্তদের কাঠগড়ায় আনা হয়। সেদিন রায় ঘোষণা করা হবে। বিপ্লবী সৈনিক সংস্থা এবং জাসদ নেতৃবৃন্দকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। 6 মাস, 1 বছর, 3 বছর, আমার হলো 10 বছর। স্বাধীনতা যুদ্ধের জীবিত যোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ বীরোত্তম খেতাবধারী মানুষটার বিচারের রায়ে বিচারক বললেন, আবু তাহেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো এবং তা ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হবে।
তো সবাই বেশ ভারাক্রান্ত, অনেকের চোখেই জল। সবাইকে বললেন, আপনারা এত গ্লুমিং কেন, আপনারা এত বিষণ্ণ কেন? মৃত্যু তো আমাকে পরাজিত করতে পারে, আমি মৃত্যুকে পরাজিত করেছি। সেই খাঁচাটির মধ্যে আমরা সবাই বসা। তো আমি ওখানে বসে একটা কবিতা লিখলাম কর্নেল তাহেরকে উদ্দেশ্য করে। এটাই তিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে পাঠ করেছিলেন। আইনজীবীরা এগিয়ে আসেন কর্নেল তাহেরের কাছে। তারা হতবাক। না, রাষ্ট্রপতির কাছে আবেদন করবেন না। এই রাষ্ট্রপতিকে আমি রাষ্ট্রপতির আসনে বসিয়েছি। কোন রাষ্ট্রদ্রোহীর কাছে আমি প্রাণ ভিক্ষা চাইতে পারি না। জেলখানার বিভিন্ন অবস্থান থেকে কর্নেল তাহের লাল সালাম, কর্নেল তাহের লাল সালাম স্লোগান উঠল বন্দীরা স্বতঃস্ফূর্তভাবেই। এর মধ্যে ছড়িয়ে গেছে যে কর্নেল তাহেরের ফাঁসির হুকুম হয়েছে। ব্রিগেডিয়ার ইউসুফ হায়দার যে জাজ ছিল, সিঙ্গাপুরে আমার সাথে তার একবার দেখা হয়েছিল। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কিভাবে এই রায়টা দিলেন। আমাকে জড়িয়ে ধরে সে কিছুক্ষণ কান্না করেছে। কান্না করে বলল যে এই রায়টা আমি করি নাই, লিখি নাই। আমাকে জিয়াউর রহমান ডেকে নিয়ে আমাকে কাগজটা হাতে ধরিয়ে দিয়েছে। According to what General Mansour said to me, that he knew definitively that Zia had taken a decision beforehand to carry out an execution. So can we even call this a trial, or do we call it a mechanism for an execution? কর্নেল তাহের সহ আমাদের বিচার হচ্ছিল বাংলাদেশ পেনাল কোডের 121 ধারায়, যে এই ধারায় সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। আছে যাবজ্জীবন সর্বোচ্চ শাস্তি, দিয়ে দিলেন ফাঁসি। এটা তো ভবিষ্যতে প্রশ্ন হয়ে দাঁড়াবে। তখন জিয়াউর রহমান মার্শাল ল অর্ডিন্যান্স দিয়ে 121 ধারার সাথে সংযুক্ত করলেন যে এই ধারায় মৃত্যুদণ্ড দেয়া যাবে। তাহেরকে ফাঁসি দেবার পরে 10 দিন পরে 31শে জুলাই তারিখে আইন সংশোধন করা হলো তথা ফরমান জারি করা হলো। আইন ও বিচার মন্ত্রণালয়ের সচিব রায়ের উপর প্রতিবেদনে সুপারিশ করেন যে 7ই নভেম্বরের নায়ক হিসাবে এবং উত্থাপিত অভিযোগগুলোর আলোকেই কর্নেল তাহেরের শাস্তি কমিয়ে দেওয়া হোক। কিন্তু পরদিন সরকারের উচ্চ পর্যায়ের মিটিংয়ে এই সুপারিশ নাকচ করা হয়। 18ই জুলাই রাষ্ট্রপতি সায়েম কর্নেল তাহেরের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে কাগজে সই করেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় থেকে তাহেরকে ক্ষমা করে দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আসে জরুরি আপিল। মাওলানা ভাসানী টেলিগ্রাম করলেন, কিন্তু কিছুই শোনা হলো না। পরদিন সংবাদপত্রের শিরোনাম হয় তাহের টু ডাই। কর্নেল তাহেরকে রাখা হয়েছে ফাঁসির আসামিদের জন্য নির্ধারিত 8 নং সেলে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে স্বজনদের কাছে লেখেন তার শেষ চিঠি। শ্রদ্ধেয় আব্বা, আম্মা, প্রিয় লুৎফা, ভাইজান ও আমার ভাই বোনেরা, গতকাল বিকেলে ট্রাইব্যুনালের রায় দেয়া হলো। ট্রাইব্যুনাল আমার মৃত্যুদণ্ড ঘোষণা করে বেত্রাহত কুকুরের মতো তাড়াহুড়ো করে বিচার কক্ষ পরিত্যাগ করল। হঠাৎ সাংবাদিক মাহমুদ সাহেব কান্নায় ভেঙে পড়লেন। আমি তাকে সান্ত্বনা দিতে চাইলে তিনি বললেন, আমার কান্না এজন্য যে একজন বাঙালি কর্নেল তাহেরের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করতে পারল। জেলখানার এই ক্ষুদ্র কক্ষে হঠাৎ আওয়াজ উঠল, কর্নেল তাহের লাল সালাম। সমস্ত জেলখানা প্রকম্পিত হয়ে উঠল। জেলখানার উঁচু দেয়াল এই ধ্বনিকে কি আটকে রাখতে পারবে? এর প্রতিধ্বনি কি পৌঁছাবে না আমার দেশের মানুষের মনের কোঠায়? মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যখন জীবনের দিকে তাকাই, তাতে লজ্জার তো কিছু নেই। আমার জীবনের নানা ঘটনা আমাকে আমার জাতির সাথে দৃঢ় বন্ধনে আবদ্ধ করেছে। এর চাইতে বড় সুখ, বড় আনন্দ আর কি হতে পারে? নিতু, যিশু ও মিশুর কথা, সবার কথা মনে পড়ে। তাদের জন্য অর্থ সম্পদ কিছুই আমি রেখে যাইনি, কিন্তু আমার গোটা জাতি রয়েছে তাদের জন্য। এদের সৃষ্টির জন্যে আমি রক্ত দিয়েছি, সেই সূর্যের জন্যে আমি প্রাণ দেব যা আমার জাতিকে আলোকিত করবে, উজ্জীবিত করবে। এর চাইতে বড় পুরস্কার আমার জন্য আর কি হতে পারে? আমাকে কেউ হত্যা করতে পারবে না। আমি আমার সমগ্র জাতির মধ্যে প্রকাশিত। আমাকে হত্যা করতে হলে সমগ্র জাতিকে হত্যা করতে হবে। কোনো শক্তি কি তা করতে পারে? কেউ পারবে না। তোমরা আমার অনেক শ্রদ্ধা, ভালোবাসা, আদরণীয়। তোমাদের তাহের। আমরা অনেক আবেদন সরকারের কাছে আবেদন করেও তাহেরের সাথে বা তাহেরের ভাইদের সাথে অন্যান্য সাথীদের সাথে দেখা করতে পারি নাই। তো হঠাৎ 19 তারিখে রাষ্ট্রপতির দপ্তর থেকে চিঠি আসলো যে আপনাদের এক্ষুনি দেখা করতে দিতে হবে। আমরা যেভাবে ছিলাম আমরা রওনা দিলাম। আমাদের দেখে তো তাহের খুব হইচই শুরু করলো। জেলা সাহেব, আমার স্ত্রী, আমার বাবা মা আসছে, তাদের বসতে দেন।
এইভাবে তাহের সবার সাথে কথা বলছে যে আমাদেরও চিন্তা চলে গেছে যে তার ফাঁসি হবে। তো এক এক করে সবাই বেরিয়ে যাচ্ছে, তাহের সবাইকে বিদায় জানাচ্ছে। তাহের বলল, আমি আমার স্ত্রীর সাথে একটু একান্তে থাকতে চাই। জেলার রাজি হলো। মিশু কেন কেন? মিশু তো ঈশ্বরগঞ্জে আছে, এই জন্য আনতে পারিনি। মিশুর একটা ছবি এনেছিলাম তোমাকে দেখাবার জন্য, ছবিটা তো জেল গেটে রেখে দিল। ঘরেদের ভিতর দিয়ে আমার হাতটা চেপে ধরল। তুমি এমন মন খারাপ করলে চলবে? আমি তো মৃত্যুকে ভয় পাই না। দেখো, আমার এই মৃত্যুর জন্যে তুমি একদিন গর্ববোধ করবে। আবার জেলের তারা দিল, আপনাদের সময় শেষ। আবার দেখা হবে লুৎফা। এই শেষ, আর দেখা হয়নি। 20 জুলাই বন্দি 3 ভাইকে বলা হয় তাহেরের সঙ্গে কন্ডেম সেলে দেখা করতে। তারা একে একে তাহেরের সেলে যান। প্রথমে আসেন ইউসুফ। আপনার মনে আছে ভাইজান, একবার আমি একটা লেখা লিখেছিলাম, সোনার বাংলা গড়তে হলে। লিখেছিলাম, এমন একটা বাংলাদেশ আমি কল্পনা করি যার নদীর দুই পাশে উঁচু বাঁধ, বাঁধের ওপর দিয়ে চলে গেছে সোজা পাকা রাস্তা, চলে গেছে রেল লাইন, টেলিফোন, টেলিগ্রাফ, গ্যাস, বিদ্যুৎ লাইন। বাঁধের দুপাশে সাজানো গ্রাম। সকালবেলা সেই সোজা রাস্তা দিয়ে বাসের হর্ন শোনা যায়, ছেলেমেয়েরা হইচই করতে করতে স্কুলে যায়। এমন আরও অনেক কথা লিখেছিলাম। আজ সারাদিন সেই সব কথা ভাবছিলাম। আমার বিশ্বাস ভাইজান, এমন একটা দেশ একদিন হবে। নিশ্চয় হবে না আন্টু, আমরা লড়াই চালিয়ে যাব। মৃত্যুকে আমি ভয় পাই না ভাইজান। মৃত্যু আমাকে কখনো পরাজিত করতে পারেনি। আমি বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। আবার দেখা হবে ভাইজান। স্যার, আগামীকাল ভোর 4টায় আপনার ফাঁসির রায় কার্যকর করা হবে। আপনাদের অনেক ধন্যবাদ। সতেরোই জুলাই সন্ধ্যার সময় মামলার রায় হয়। 21শে জুলাই 20শে জুলাই দিবাগত রাতে কর্নেল তাহেরকে
ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। এত তাড়াতাড়ি 21 দিন তো জেলের নিয়মেই পাওয়া যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তবা পড়াইতে আসছি। আমি তবা বড় কেন? আমি তো কোনো পাপ করিনি। আপনাদের সমাজের কোনো কালিমা আমাকে স্পর্শ করেনি। আপনি যান, আমি এখন ঘুমোবো। রাত ৩টার সময় প্রহরীরা সেলের কাছে গিয়ে দেখেন ফাঁসির আসামি গভীর ঘুমে মগ্ন। স্যার, আর কতক্ষণ বাকি আছে? 1 ঘন্টা সময় আছে। ঠিক আছে, আপনারা যান, আমি রেডি হচ্ছি। বিশেষ দিনগুলোতেই তাহের ক্রাচ ছেড়ে নকল পাটি পরে থাকেন। আজ তার সেই বিশেষ দিন। নকল পাটি লাগিয়ে তাহের প্যান্ট আর জুতা পরেন, একটা সুন্দর ইস্ত্রি করা শার্ট গায়ে দেন, হাত ঘড়িটি পরে নেন, চুলগুলো ভালোভাবে আঁচড়ান, যেন প্রস্তুত হচ্ছেন কোথাও বেড়াতে যাবার জন্যে। আরেকটু কি সময় আছে? জি আছে। তাহলে আমি একটা কবিতা পড়তে চাই। জি পড়তে পারেন। জন্মেছি সারা দেশটাকে কাঁপিয়ে তুলতে, কাঁপিয়েই গেলাম। জন্মেছি তাদের বুকে পদচিহ্ন আঁকব বলে, এঁকেই গেলাম। জন্মেছি মৃত্যুকে পরাজিত করব বলে, করেই গেলাম। জন্ম আর মৃত্যুর দুটি বিশাল পাথর রেখে গেলাম। সেই পাথরের নিচে শোষক আর শাসকের কবর দিলাম। পৃথিবী, অবশেষে এবারের মতো বিদায় নিলাম। All right, go ahead. Do your duty. I am ready. বিদায় বাংলাদেশ, বিদায় দেশবাসী।